শব্দের ভেতরে লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। জয়ন্ত ও মানিক সেদিন ডিনার খেতে গিয়েছিল পার্ক স্ট্রিটে এক হাল ফ্যাশনে বন্ধুর বাড়িতে। জয়ন্ত ও মানিক থাকে বাগবাজারে, কিন্তু তাদের পার্ক স্ট্রিটবাসী এই বন্ধুটি ছিলেন সেই জাতীয় মনুষ্য যারা বিশ্বাস করেন যে হক সাহেবের বাজারের উত্তরে আর আধুনিক ভদ্রলোকের বাস নেই। অতএব হক সাহেবের বাজারের দক্ষিণ দিকে আস্তানা গেড়ে এরা কোঁচানো কাপড় পরেন না, সিঙাড়া কচুরি খেতে ভালোবাসেন না, অওয়া ক খ ব্যবহার করেন না, ঘড়ি ধরে দাড়ি কামান, হাঁচেন কাশেন, স্বপ্ন দেখেন। জয়ন্ত মানিক যে এই শ্রেণীর বন্ধুর খুব অনুরাগী ছিল তা নয়। কলেজ ছাড়বার পর এর সঙ্গে পথে ঘাটে তাদের দেখা হয়েছে কালে ভদ্রে, কদাচ শখের গোয়েন্দাগিরিতে বারংবার আশ্চর্যরূপে সফল হয়ে জয়ন্ত আজকাল কলকাতার একজন প্রসিদ্ধ ব্যক্তি বলে গণ্য হয়েছে, এবং সেই খ্যাতির কিছু কিছু অংশ মানিকও পেয়েছে। তাদের মতন লোককে নিমন্ত্রণ করে এখন বাড়িতে আনতে পারলেও অনেকে সৌভাগ্য বলে মনে করেন। হয়তো সেজন্যেই পার্ক স্ট্রিট আজ বাগবাজারকে করেছে ডিনারে খাবার নিমন্ত্রণ। বাগবাজারকে চমকে দেওয়ার জন্য পার্ক স্ট্রিট কোনো আয়োজনেই ত্রুটি করেনি। সেসব দেখে জয়ন্ত ও মানিক কোনো রকম বিস্ময় প্রকাশ করলে না বলে গৃহকর্তা বোধ হয় মনে মনে কিঞ্চিত হতাশ হলেন। কিন্তু খানা খাবার টেবিলের উপরে মেনুতে খাদ্যের ফরাসি নামগুলো তাদের কাছে বড় বাড়াবাড়ি বলে মনে হলো। জয়ন্ত বললে, ওহে, এই ফরাসি নামগুলোর ভেতরে গরু আর শুয়োরের মাংস লুকিয়ে নেই তো? গৃহকর্তা এতক্ষণে তো পেয়ে অট্টহাস্য করে বললেন, কেন হে, গরু আর শুয়োরের সম্বন্ধে এখনো তোমাদের প্রাচীন কুসংস্কার আছে নাকি? তোমার কথার উত্তর দিতে গেলে তর্ক করতে হয়। খানার টেবিলের সামনে সে তর্ক করার আমার অভ্যেস নেই। আসল কথা, ও দুটো খাবার আমরা ঠিক পছন্দ করি না। খানা শেষ হলে পরে সকলে পাশের একটি ঘরে গিয়ে বসলেন। সে ঘরটি একেবারে একেলে কায়দায় সাজানো। দেওয়ালে কিউবিস্ট চিত্রকরদের আঁকা ছবি, টেবিল, চেয়ার প্রভৃতি আসবাবও কিউবিস্টদের কারিগরদের দ্বারা গড়া। এমনকি ঘরের মেঝের মোজেকের উপরেও কিউবিজমের প্রভাব। গৃহকর্তা বললেন, জয়ন্ত, এই ঘরটির ডেকোরেশন তোমাদের কেমন লাগছে? বেশ, কিন্তু ভারতবাসী যখন ঘর বাড়ি সাজায় তখন সে যদি ভারতের প্রাচীন শিল্পের আদর্শের দিকে লক্ষ্য রাখে তাহলে আমি বেশ মনে মনে খুশি হই। কিন্তু আমি চাই আপ টু ডেট হতে। কিউবিজম হচ্ছে হাল ফ্যাশনের ঢেউ। না, কিউবিজমের বয়স এই 30-35 বৎসর হবে। এখনকার আর্টে হাল ফ্যাশন এনেছেন হাইপার রিয়ালিস্ট শিল্পীরা। তাদের নাম তুমি শুনেছ? না। তাহলে তো বলবো পার্ক স্ট্রিটে বাস করো, তুমি আপ টু ডেট হতে পারোনি। তুমি জানো যিনি কিউবিজম আবিষ্কার করেছেন তিনি এখন কিউবিজম ছেড়ে অন্য পদ্ধতিতে ছবি আঁকছেন। না। তাহলে হে বন্ধু, তুমি পার্ক স্ট্রিটের কালো কলঙ্ক। বন্ধু মনে মনে রেগে ঠোঁট কামড়ালেন। অধিকাংশ আধুনিক বাঙালি সাহেবের মতন তিনিও লোক দেখানো আধুনিক হয়েছেন। আর্টের অত খুঁটিনাটির খবর রাখবার উৎসাহ তার নেই। ডিনারের পর কফির পালা।
কিন্তু কফির পেয়ালায় চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই নামলো যেন আকাশ ভেঙে বৃষ্টির ধারা। হু হু করে ঝোড়ো হাওয়া ঘরের ভেতরে ঢুকে প্রথমেই কিউবিস্টদের আঁকা ছবিগুলোকে উড়িয়ে নিয়ে যাবার চেষ্টা করলে। তখনই তাড়াতাড়ি দরজা জানলা বন্ধ করে দেওয়া হলো। 1, 2, 3 ঘন্টা গেল, তখনও ঝপঝপ করে বৃষ্টি পড়ছে। জয়ন্তের চোর ডাকাত ধরার কাহিনী শুনে গৃহকর্তার সময় কিন্তু বেশ কেটে যাচ্ছে। তার গল্প শোনার উৎসাহ যেন ফুরোতেই চায় না। কিন্তু শেষ গল্প শেষ করবার আগেই ঘড়িতে বাজলো 12:30। জয়ন্ত উঠে দাঁড়িয়ে বললে, না হে, আর অপেক্ষা করা চলে না। পার্ক স্ট্রিট থেকে বাগবাজার মস্ত লম্বা দৌড়। ওঠো মানিক। কিন্তু এখনো বৃষ্টি পড়ছে যে। পড়ুক, চলো মানিক। গাড়ির বারান্দার তলাতেই তাদের মোটর দাঁড়িয়েছিল। তারা মোটরে গিয়ে উঠল। চৌরঙ্গী তখন একটা প্রকাণ্ড হ্রদে পরিণত হয়েছে। সেই জলরাজ্যে জনপ্রাণীর ছাড়া নেই। কেবল সরকারি আলোকস্তম্ভগুলো সারি সারি দাঁড়িয়ে দীপ্ত নেত্রে যেন সেই নির্জন রাজ্য শাসন করছে নীরবে। চৌরঙ্গী ছাড়িয়ে মোটর যখন সেন্ট্রাল এভিনিউতে প্রবেশ করল, পথের জলও তখন বেড়ে উঠল। যতদূর চোখ যায় তাকিয়ে দেখলে মনে হয় শহরের বুকের ভিতরে সুদীর্ঘ এক নদীর আবির্ভাব হয়েছে। মানিক বললে, বর্ষায় কলকাতায় বাস করলে ভেনিসে বাস করা হয়, কারণ তখন কলকাতার রাজপথের সঙ্গে ভেনিসের জলপথের কোনো তফাতই থাকে না। হ্যাঁ, কেবল দীর্ঘশ্বাসের সেতু আর গন্ডোলা নৌকার অভাব। গন্ডোলার অভাব কর্পোরেশনে দূর করা উচিত। বর্ষাকালের জন্য কলকাতার মাঝে মাঝে খেয়াঘাট বসে নৌকা রাখার ব্যবস্থা করা দরকার। আর দীর্ঘশ্বাসের সেতুর কথা বলছো, বর্ষার সময় সারা কলকাতা যদি যত দীর্ঘশ্বাস ফেলে তা দিয়ে শত শত সেতু তৈরি করা যায় না? কিন্তু জয়ন্ত কোনো জবাব দেওয়ার আগেই তাদের মোটর হঠাৎ থেমে দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার বললে, হুজুর, গাড়ি আর চলবে না। গাড়ি তো আর নৌকো নয়। এতক্ষণ সে যে নৌকোর কর্তব্য পালন করতে নারাজ হয়নি, এইটুকুই আশ্চর্য আর কি। এসো মানিক, এখন জলে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেখানটা হ্যারিসন রোডের মোড়। বাগবাজার তখন অনেক দূরে। দুজনে জল ভাঙতে ভাঙতে ধীরে ধীরে অগ্রসর হলো। পথের জলপ্রবাহ ঠিক নদীর মতোই কোলাহল করতে করতে ছুটে চলেছে এবং জলের মাঝে মাঝে ভাসছে মরা ও পচা ইঁদুর, কুকুর ও বিড়ালের দেহ। মানিক ঘৃণায় নাক টিপে ধরে বললে, বাড়িতে গিয়ে জলে পারমাঙ্গেনেট অফ পটাশ গুলে গা না ধুলে আর রক্ষে নেই। জয়, পার্ক স্ট্রিটের ডিনার বুঝি আর বাগবাজারই পেটে থাকে না? থু থু। আমি বলি, জয় কর্পোরেশনের। আধুনিক কলকাতার ট্যাক্সও যত বাড়ছে, তার রাস্তার জলের পরিমাণও সেই অনুপাতে দিব্যি বেড়ে উঠছে। অথচ আধুনিক বৈজ্ঞানিক উপায়ে জল নিকাশের ব্যবস্থা করবার অজুহাতে কত লক্ষ টাকা খরচ করা হচ্ছে। দুজনে বিরক্ত মনে হোঁচট খেতে খেতে এগিয়ে চলল। তখন তাদের দুর্দশা দেখবার জন্যে পথে একটা জ্যান্ত কুকুর পর্যন্ত হাজির ছিল না। লাল পাগড়ি পর্যন্ত অদৃশ্য। বৃষ্টি তখনও থামেনি এবং ঝোড়ো বাতাস তখনও বন্ধ জানলায় মাথা খুঁড়ে ভিতরে ঢুকতে না পেরে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। হঠাৎ জয়ন্ত বলে উঠল, এ তো চোরের শুভ মুহূর্ত। মানিক, তুমি কি একটা মানুষ টিকটিকি দেখতে চাও? মানিক বিস্মিত নেত্রে জয়ন্তের মুখের পানে তাকালে। জয়ন্ত আঙুল তুলে বললে, আমার মুখের পানে তাকিয়ে তুমি আমার মুখ ছাড়া আর কিছুই দেখতে পাবে না। ওই বাড়িখানার 3 তলার দিকে তাকাও। পাশেই একখানা ত্রিতল বাড়ি। একটা মনুষ্য মূর্তি দেয়াল বেয়ে উপরে উঠছে। চোর? কিন্তু কেমন করে লোকটা উপরে উঠছে? কেমন করে আবার? ট্যাঙ্কের জলের পাইপ ধরে। লোকটা হাত বাড়িয়ে বারান্দার রেলিং ধরলে, তারপর ভিতরে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। এসো দেখা যাক চোরটাকে ধরতে পারা যায় কিনা। জয়ন্ত বাড়ির সদর দরজায় গিয়ে খুব জোরে কড়া নাড়তে লাগলো। খানিকক্ষণ পরে ভিতর থেকে হিন্দুস্থানি গলায় কে শুধলে, कौन है रे?
আরে বাবা, বাইরে এসে দেখো না, চেঁচাও কেন? বাড়িতে চোর ঢুকেছে। হঠাৎ রাস্তার দিক থেকে কোথায় কে তীক্ষ্ণ শীষ দিলে। জয়ন্ত চারিদিকে চেয়ে কাউকেই দেখতে পেলে না। বললে, মানিক, এ চোর একলা আসেনি, আর দলের লোক নিচে কোথাও লুকিয়ে পাহারা দিচ্ছে। শীষ দিয়ে ওপরের চোরটাকে সাবধান করে দিল। দরজা খুলে বেরোলো গাল পাট্টাওয়ালা মস্ত একখানা মুখ। দারোয়ানজি, রাস্তা থেকে দেখলুম একটা চোর পাইপ ধরে 3 তলার বারান্দায় গিয়ে উঠল। তাকে ধরতে চাও তো শিগগিরই আমাদের নিয়ে ওপরে চলো। দারোয়ান তখনই কোণ থেকে নিজের লাঠিটি তুলে 3 বার মাটিতে ঠুকে যা বললে, তার সারমর্ম হচ্ছে এই যে, এই লাঠি দিয়ে সে যদি আর চোরের মাথাটা কাঁধের উপর থেকে উড়িয়ে দিতে না পারে, তাহলে মিথ্যাই তার নাম হাতি সিং। তার সঙ্গে জয়ন্ত ও মানিক সিঁড়ি দিয়ে দ্রুত পদে উপরে উঠতে লাগলো, একেবারে 3 তলার বারান্দায়। 3 তলায় 2টো দরজা রয়েছে, দুটোই বন্ধ। একটা দরজার সামনে গিয়ে দারোয়ান ডাকলে হুজুর, হুজুর। কেউ সাড়া দিলে না। কিন্তু জয়ন্তের তীক্ষ্ণ কান শুনতে পেলে ঘরের ভিতরে ঝটাপটির শব্দ হচ্ছে। সে দরজায় পিঠের বাম দিক রেখে দাঁড়ালো। তার সেই 6 ফুট 4 ইঞ্চি উঁচু দেহ আসুরিক শক্তির জন্যে বিখ্যাত। আর এ তো তুচ্ছ একটা কাঠের কবাট। তার দেহের এক ধাক্কায় ভিতরের খিল ভেঙে গেল। দরজার কবাট সশব্দে খুলে গেল। ঘরে ঘুটঘুট করছে অন্ধকার। প্রথমেই দেখা গেল রাস্তার বারান্দার দিকের খোলা দরজা দিয়ে একটা মূর্তি বেরিয়ে যাচ্ছে। হাতি সিং ছুটে গিয়ে বাঘের মতো তার উপরে লাফিয়ে পড়ল। প্রথমেই একটা শব্দ হলো, কার হাত থেকে কি একটা জিনিস যেন মাটির উপরে পড়ে ভেঙে গেল। তারপরেই চোখের পলক না পড়তেই বিপুল বপু হাতি সিং কুপোকাত। জয়ন্ত এক লাফে বারান্দায় গিয়ে পড়ল, কিন্তু চোর তখন সেখানে নেই। বারান্দার রেলিংয়ে ঝুঁকে পড়ে জয়ন্ত দেখলে জলের পাইপ ধরে আশ্চর্য বেগে সে নিচের দিকে নেমে যাচ্ছে। তাকে আর ধরবার চেষ্টা করা বৃথা। অন্ধকার ঘরে ঢুকে সে বললে, হাতি সিং, তুমি উঠেছো? উঠেছি বাবুজি, বড়ই জোয়ান চোর, ধরে রাখতে পারলুম না। সে তো তোমার দোষ নয়। আলো সুইচ কোথায়? হাতি সিং আলো জ্বালালো। ঘরের একদিকে একখানা খাট, ঠিক তলাতেই মেঝের উপরে পড়ে একটি প্রৌঢ় বাঙালি ভদ্রলোক অত্যন্ত হাঁপাচ্ছেন। জয়ন্ত মানিক তার পাশে গিয়ে বসল। প্রথমেই জয়ন্তের চোখ পড়ল ভদ্রলোকের গলার উপরে। সেখানে মানুষের আঙুলের রাঙা ছাপ। চোর তার গলা টিপে ধরেছিল। ভদ্রলোকের বয়স হবে 40। মাথায় কাঁচা পাকা চুল, গৌরবর্ণ, দোহারা দেহ। হাতি সিং জল এনে তার গলায় ও মুখে ঝাপটা দিতে লাগল। খানিকক্ষণ পরে ভদ্রলোক কতকটা সামলে নিয়ে উঠে বসলেন। ধীরে ধীরে বললেন, আপনারা কে তা জানি না, কিন্তু আপনারা না এসে পড়লে আমি বাঁচতুম না। গেল সপ্তাহে আমার সহকারী বন্ধু সুরেনবাবুকে খুন করেছে, আর আজ আমিও পরলোকে চলে যাচ্ছিলাম। আমি খবরের কাগজে পড়েছি, গেল সপ্তাহে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক অমলচন্দ্র সেনের সহকারী সুরেন্দ্রনাথ বসুকে কে হত্যা করে পালিয়েছে। আপনি কি সেই সুরেনবাবুর কথা বলছেন? আগে হ্যাঁ। তাহলে আপনি হচ্ছেন প্রত্নতাত্ত্বিক অমলচন্দ্র সেন। জয়ন্ত অবাক হয়ে অমলবাবুর মুখের দিকে তাকালো। অমলবাবুর বিখ্যাত নাম সেও শুনেছে বটে, কিন্তু প্রত্নতাত্ত্বিকের নিরীহ দেহের উপরে এমন মারাত্মক আক্রমণ কেন? পুরনো পোকায় কাটা পুঁথিপত্র, অচল সেকেলে মুদ্রা আর ভাঙা ইটকাট পাথর নাড়াচাড়া করা যাঁদের একমাত্র পেশা, তাঁদেরই একজনকে পাঠানো হয়েছে পরলোকে, আর একজনকেও। তার চিন্তায় বাধা পড়ল। অমলবাবু হঠাৎ সবিস্ময়ে বলে উঠলেন, ও কি, ওই বুদ্ধ মূর্তিটা ওখানে পড়ে কেন? আর ওটা ভাঙলই বা কি করে? জয়ন্ত দেখলে বারান্দার দিকে দরজার সামনে মাটির উপরে একটি বুদ্ধ মূর্তি পড়ে রয়েছে। তার মুন্ড ভেঙে আরেক দিকে গড়িয়ে গিয়েছে। সে বললে,
এখন বোঝা যাচ্ছে হাতি সিং যখন চোরকে আক্রমণ করে তখন ওই মূর্তিটাই চোরের হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। শব্দটা আমি তখন শুনেছিলাম, কিন্তু কারণ বুঝতে পারিনি। এত জিনিস থাকতে চোর ওই বুদ্ধ মূর্তি নিয়ে পালাচ্ছিল? চোর ওই বুদ্ধ মূর্তি নিয়ে? বলতে বলতে তিনি হঠাৎ আবার থেমে গেলেন। জয়ন্ত নীরবে তার ভাবভঙ্গি লক্ষ্য করতে লাগল। সে বেশ বুঝলে অমলবাবু আজকের এই বিপদের একটা হদিশ খুঁজে পেয়েছেন। খানিকক্ষণ পরে অমলবাবু বললেন, আপনারা আমার প্রাণ রক্ষা করলেন, কিন্তু আপনাদের পরিচয় জানা হলো না তো। জানাবার মতো পরিচয় আমাদের তেমন কিছুই নেই। আমার নাম জয়ন্ত, আর আমার বন্ধুর নাম মানিক, অর্থাৎ মানিক লাল। আমাদের শখ হচ্ছে গোয়েন্দাগিরি। আপনাদের কথা আমিও বোধহয় শুনেছি। বৈজ্ঞানিক অপরাধী ভবতোষ মজুমদারকে আপনারাই কি ধরিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, অনেকটা তাই বটে, কিন্তু পুলিশ বলবে ভবতোষকে ধরেছিলেন ইন্সপেক্টর সুন্দরবাবু। পুলিশ যা বলে বলুক, কিন্তু আসল বাহাদুরি কার লোকে তা জানে। আপনারা এখানে এলেন কেমন করে? জয়ন্ত সব খুলে বললে। অমলবাবু বললেন, জয়ন্তবাবু, ভগবান আপনাদের এখানে পাঠিয়ে দিয়েছেন। অনেকটা সেই রকম মনে হয় বটে। নইলে হঠাৎ এই দুর্যোগ, জলমগ্ন রাস্তা, মোটরের বিদ্রোহ, যথাসময়ে আপনার বাড়ির সামনে আমাদের আবির্ভাব, এই সমস্তই অর্থহীন হয়ে পড়ে। দেখুন, ওই বুদ্ধ মূর্তিটি এতদিন আমার সহকারী সুরেনবাবুর বাড়িতে ছিল। ওই মূর্তিটি আমরা 4 মাস আগে কম্বোডিয়ায় গিয়ে পেয়েছিলাম। কাম্বোডিয়ায়? যেখানে জঙ্গলের ভিতরে প্রসিদ্ধ প্রাচীন হিন্দু মন্দির ওঙ্কারধাম আছে? হ্যাঁ, সেই পিরামিডের চেয়েও আশ্চর্য মন্দির থেকে আরো তফাতে জঙ্গলের ভিতরে প্রাচীন হিন্দুদের আরো অনেক কীর্তি লুকানো আছে। খোঁজে গিয়েই আমরা এই বুদ্ধ মূর্তিটি পাই। এই মূর্তি পাওয়ারও একটা বিচিত্র ইতিহাস আছে, সে কথা পরে বলবো। মূর্তিটি তাহলে এতদিন সুরেনবাবুর কাছে ছিল? তারপর? গেল সপ্তাহে একদিন আমি ওই মূর্তিটি আমার পরীক্ষা করবার দরকার হয়। আমি মূর্তিটি সুরেনবাবুর কাছ থেকে আনিয়ে নিই। ঠিক সেই রাত্রেই কে সুরেনবাবুকে গলা টিপে হত্যা করে। কেবল তাই নয়, সুরেনবাবুর ঘরে আরো অনেক মূর্তি ছিল। হত্যাকারী যে সেগুলো নিয়েও নাড়াচাড়া করেছিল তারও প্রমাণ পাওয়া যায়, কিন্তু হত্যাকারী কোনো জিনিস বা মূর্তি নিয়ে যায়নি। পুলিশ এই হত্যার কোনো যুক্তিসঙ্গত কারণও খুঁজে পায়নি। জয়ন্তবাবু, হত্যাকারী কিসের খোঁজে সুরেনবাবুর ওখানে গিয়েছিল তা আপনি বলতে পারেন? আপনার আর কিছু কি বলবার আছে? আছে, আমার কোনো শত্রু নেই। আজ রাত্রে আপনাদের কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। খাট থেকে যেই নেমেছি অমনি কে আমার গলা টিপে ধরলে। আমি অজ্ঞানের মতো হয়ে গেলাম। এখন দেখছি আমার ঘরেও এক হত্যাকারী এসে আর কিছু না নিয়ে ওই বুদ্ধ মূর্তি নিয়েই পালাচ্ছিল, যে মূর্তি এতদিন সুরেনবাবুর ঘরে ছিল। আমার তো মনে হয় সুরেনবাবুকে খুন করে সেখানে ওই বুদ্ধ মূর্তি না পেয়ে হত্যাকারী আজ আপনার এখানে খুঁজতে এসেছিল। জয়ন্ত কিছু বললে না। দরজার কাছে গিয়ে বুদ্ধ মূর্তির দেহ ও মাথা মাটির উপর থেকে কুড়িয়ে নিলে। মূর্তিটি চুনা পাথরে গড়া ধ্যানী বুদ্ধের, উচ্চতায় 1 হাতের বেশি হবে না। জয়ন্ত বুদ্ধ মূর্তির দিকে স্থির দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে রইল, কিন্তু তার ভিতর থেকে কোনো রকম বিশেষত্বই আবিষ্কার করতে পারলে না। এ ধরনের লক্ষ লক্ষ বুদ্ধ মূর্তি এশিয়ায় সর্বত্রই পাওয়া যায়। মূর্তির ভাঙা মাথাটি দেহের উপরে আলতোভাবে লাগিয়ে জয়ন্ত বুদ্ধদেবকে আবার টেবিলের উপর বসিয়ে দিলে। তারপর যেন আপন মনেই মৃদু কণ্ঠে বললে, হত্যাকারী এই মূর্তি চুরি করতেই এসেছিল, কিন্তু হিংসার সঙ্গে এই মূর্তিমান অহিংসার সম্পর্ক কি? হয়তো বিশেষ কোনো কারণে ওই মূর্তিকে কেউ এমন পবিত্র মনে করে যে ওকে হস্তগত করবার জন্য সে নরহত্যা করতেও সংকুচিত নয়।
এর উত্তরে দুটি কথা বলা যায়। প্রথমত, বুদ্ধের প্রতি এতটা অতিভক্তি থাকা সম্ভব কেবল গোড়া বৌদ্ধের, কিন্তু কলকাতায় এমন ভীষণ প্রকৃতির বৌদ্ধ আছে বলে তো আমার মনে হয় না। দ্বিতীয়ত, কাশীধামে কাক মরলে কামরূপে কেউ হাহাকার করে না। কাম্বোডিয়ার অজানা জঙ্গলে কুড়িয়ে পাওয়া সাধারণ বুদ্ধ মূর্তি, তার জন্য কলকাতার কোনো বৌদ্ধের এতটা নারীর টান হবে কেন? এর চেয়ে ঢের মূল্যবান আর অসাধারণ পুরনো বুদ্ধ মূর্তি কত লোকেরই তো ঘরে ঘরে রয়েছে, তাদের জন্য তো কোনো বৌদ্ধের মাথা ব্যথা হয় না। না মানে, এ ব্যাপারের মধ্যে অন্য কোনো রহস্য আছে। দেশে লক্ষ লক্ষ কালীর প্রতিমা আছে, তাদের জন্য ভক্তরা তেমন পাগল হয় না। কিন্তু শুনতে পাই কোনো কোনো কালী মূর্তি নাকি জাগ্রত, তাই তাদের জন্য অনেক ভক্ত প্রাণ দিতে বা নিতে প্রস্তুত। কে বলতে পারে এই বুদ্ধ মূর্তিরও তেমন কোনো খ্যাতি আছে কিনা? হ্যাঁ, থাকতে পারে, কিন্তু সে খ্যাতির কথা কাম্বোডিয়ার দুর্ভেদ্য জঙ্গলের ভিতর থেকে কলকাতায় আসবে কেমন করে? এতক্ষণ অমলবাবু চুপ করে খুব মন দিয়ে জয়ন্ত ও মানিকের কথাবার্তা শুনছিলেন। এখন তিনি বললেন, জয়ন্তবাবু, আমার মনে হচ্ছে মূর্তিটি কেমন করে আমরা পেয়েছিলুম সে গল্পটাও আপনাদের কাছে বলা উচিত। হয়তো তাহলেই আপনাদের কোনো কোনো প্রশ্নের উত্তর পাওয়া সহজ হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন, আমরা গল্প শুনতে বেশ ভালোবাসি। বহুদিন থেকেই আমি কাম্বোডিয়ার ওঙ্কার ধামের কথা শুনে আসছি, তাই মাস কয়েক আগে আমি যখন সুরেনবাবুর কাছে প্রাচীন হিন্দুদের এই বিরাট কীর্তি মন্দির দেখতে যাবার প্রস্তাব করলুম, তখন তিনিও খুব উৎসাহিত হয়ে উঠলেন। কিন্তু আমরা তো সাধারণ ভ্রমণকারী নই, আমরা হচ্ছি প্রত্নতাত্ত্বিক। আমাদের অন্য উচ্চাকাঙ্ক্ষাও ছিল। শুনেছি ওঙ্কার ধামের চারিদিককার গভীর অরণ্যের মধ্যে এমন আরও অনেক হিন্দু কীর্তি আছে যা এখনও আবিষ্কৃত হয়নি। আমাদের প্রধান উদ্দেশ্য ছিল তাদের সন্ধান নেওয়া। যথাসময়ে যাত্রা করলুম। তারপর সাগর, নগর ও অরণ্য পার হয়ে কি করে ওঙ্কার ধামের আকাশ ছোঁয়া ও দৃষ্টিসীমা ছাড়ানো ধ্বংসস্তূপের পরিত্যক্ত বিজন বিরাট তার ছায়ায় এসে দাঁড়ালুম, সেসব কথা এখানে বলবার দরকার নেই। গৌরবের অতীতের এই মূর্তিমান মৃত্যু নিষাড় দীর্ঘশ্বাসের মধ্যে একদিন আমি আর সুরেনবাবু সবিস্ময়ে ঘুরে বেড়াচ্ছি। এমন সময় শুনতে পেলাম পাশের ভাঙা মন্দিরের ভিতরে কে কাতর আর্তনাদ করছে। মন্দিরের মধ্যে ঢুকে দেখলাম একদিকে একজন বর্মী ভঙ্গি বা বৌদ্ধ সন্ন্যাসী শুয়ে প্রায় অচেতন অবস্থায় ছটফট ও আর্তনাদ করছেন। তার গায়ে হাত দিয়ে দেখলুম জ্বরে গা যেন পুড়ে যাচ্ছে। সুরেনবাবু চিকিৎসাশাস্ত্র জানতেন, তার সঙ্গে ঔষধের বাক্স ছিল। চিকিৎসার গুণে দুদিন পরে সন্ন্যাসীর অসুখ কিছুটা কমল। তার মুখে শুনলুম তিনি ওঙ্কারধামে বেড়াতে এসে এই বিপদে পড়েছেন। কেবল ওঙ্কারধাম নয়, ইতিমধ্যে এখানকার গহন বনের ভিতরে অদৃশ্য অনেক অজানা বিস্ময় তিনি দেখে এসেছেন। সন্ন্যাসীর কাছ থেকে নতুন তথ্য জানতে পারা যাবে বুঝে আমরা প্রাণপণে তার চিকিৎসা ও সেবা করতে লাগলুম, কিন্তু কিছুতেই কিছু হলো না। সপ্তাহখানেক পরে তার অবস্থা একেবারে খারাপ হয়ে পড়ল। সুরেনবাবু হাল ছেড়ে দিয়ে বললেন, আর কোনো আশা নেই, আজকের রাত বোধহয় এখানেই কাটাতে হবে। গভীর রাত্রে সন্ন্যাসী আচ্ছন্নের মতো বললেন, সুরেনবাবু, আমার কাছে সরে এসো। সুরেনবাবু তার মুখের কাছে মুখ নিয়ে বললেন, আদেশ করুন। সুরেনবাবু, তুমি আর তোমার বন্ধু আমার জন্যে অনেক কষ্ট স্বীকার করেছ, কিন্তু আমি আর বাঁচব না। মরবার আগে আমি তোমাদের পুরস্কার দিয়ে যেতে চাই। পুরস্কারের লোভে আমরা আপনার সেবা করিনি। সে কথা আমি জানি, সেজন্যই তোমাদের পুরস্কার দিতে চাই।
তোমাদের সেবার ঋণ নিয়ে মরব কেন? কিন্তু যে পুরস্কার তোমাদের দেব তা বড় সাধারণ পুরস্কার নয়। এর জন্যে পৃথিবীর যে কোনো সম্রাটও লালায়িত হতে পারে। তবে এই পুরস্কার লাভ করবার আগে তোমাদের এক কাজ করতে হবে। কি কাজ? তোমাদের সঙ্গে দেখছি ইন আর চ্যানও রয়েছে। ওদের কালকেই বিদায় করে দিও। কেন? ওরা ভালো লোক নয়। ওরা সঙ্গে থাকলে তোমরা বিপদে পড়বে। আমাদের দলে 12 জন কুলি ছিল। চ্যান হচ্ছে তাদের সর্দার, ইন হচ্ছে আমাদের পথপ্রদর্শক। এরা যে অকারণে কেন আমাদের সঙ্গে শত্রুতা করতে চাইবে তার কোনো হদিশ খুঁজে পেলুম না। সন্ন্যাসীর কথা কইতে কষ্ট হচ্ছিল। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, সুরেনবাবু, আমি বুঝতে পারছি আমার শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। এখন আমি যা বলবো খুব মন দিয়ে শোনো। এখানে উত্তর পশ্চিম দিকে একটা ভাঙা হাতির মূর্তি আছে। তার ওপাশে একটা সরু পথ জঙ্গলের ভিতর দিয়ে চলে গিয়েছে। সেই পথ ধরে তোমরা অগ্রসর হবে। যেখানে পথ নেই সেইখানে জঙ্গলের ভিতরে পথ করে নেবে। কিন্তু সাবধান, উত্তর পশ্চিম দিক ছাড়া আর কোনো দিকে যেও না। 2 দিন পরে প্রকাণ্ড এক প্রান্তরে গিয়ে পড়বে। তারপর এই পর্যন্ত বলবার পরেই সন্ন্যাসীর গলা থেকে ক্রমাগত হেঁচকি উঠতে লাগলো। খানিকক্ষণ পরে সেই অবস্থাতেই থেমে সন্ন্যাসী বললেন, তারপর সেই প্রান্তরের ভিতর দেখবে চারিদিকে পাথর বাঁধানো একটি পুষ্করিণী। তার এক কোণ থেকে পশ্চিমমুখ একটি রাস্তা আছে। সেই রাস্তার শেষে আছে একটি প্রকাণ্ড মন্দিরের ধ্বংসাবশেষ। প্রধান মন্দিরের চারিকোণে আরো 4টি ছোট ছোট ভাঙা মন্দিরও আছে। সন্ন্যাসীর হাঁপ ও হেঁচকি আরো বেড়ে উঠল। কিন্তু আমাদের আগ্রহ তখন জেগে উঠেছে। বারংবার জিজ্ঞাসা করতে লাগলুম, তারপর তারপর? কিছুক্ষণ পরে অতি কষ্টে তিনি বললেন, বড় মন্দিরের মাঝখানে একটি বেদি আছে। তার উপরে আছে ছোট্ট একটি বুদ্ধ মূর্তি। তোমরা সেই মূর্তিকে তুলে নিয়ে তারপর আমরা কি করব? কিন্তু সে কথা সন্ন্যাসী শুনতে পেলেন বলে মনে হলো না। যেন নিজের মনেই অস্ফুট স্বরে তিনি বললেন, পদ্মরাগ বুদ্ধ, পদ্মরাগ বুদ্ধ। তারপরেই তার মৃত্যু হলো। এর পরের কথা আমি খুবই সংক্ষেপে সারব। আমরা সন্ন্যাসীর কথার আসল অর্থ বুঝতে পারলুম না বটে, কিন্তু তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করলুম। চ্যান আর ঋণের প্রাপ্য চুকিয়ে দিয়ে বললুম, আমরা ওঙ্কার দাম ছেড়ে আর কোথাও যাব না। এখানেই হপ্তা 2 থেকে আবার দেশে ফিরব। আমাদের সঙ্গে কেবল 4 জন কুলি রেখে বাকি লোক নিয়ে তারা চলে যেতে পারে। আমাদের হঠাৎ মত পরিবর্তনে তারা বিস্মিত হলো বটে, কিন্তু কোনো রকম সন্দেহ করতে পেরেছে বলে মনে হলো না। সেই দিনই তারা বিদায় গ্রহণ করল। সেই অজ্ঞাত মন্দিরে গিয়ে কি দেখব আর কি লাভ হবে তা আন্দাজ করতে পারলুম না। কিন্তু কি একটা রহস্যের নেশায় আমাদের কৌতূহল এমনভাবে জেগে উঠল যে পরদিনই উত্তর পশ্চিম দিকে যাত্রা করলুম। সেই প্রান্তরে পুষ্করিণী আর 4টি ছোট মন্দিরের মাঝখানে প্রধান একটি মন্দিরের ধ্বংসাবশেষ সমস্তই পাওয়া গেল।
বড় মন্দিরের ভিতরে পাথরের বেদির উপরে একটি বুদ্ধ মূর্তি বেদির সঙ্গে গাঁথা ছিল। আমরা গাঁথনি থেকে মূর্তিটিকে খুলে নিলাম, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সেখান থেকে উল্লেখযোগ্য আর কিছুই আবিষ্কার করতে পারলাম না। সম্রাটের পক্ষে লোভনীয় কোনো পুরস্কারই সেখানে ছিল না, যদিও আমাদের মতো প্রত্নতাত্ত্বিকের পক্ষে লোভনীয় অনেক পুরাতন জিনিসই সেখানে দেখতে পেলাম। বিশেষ করে 1000 বছর পুরানো যে শিলালিপি সেখানে পেয়েছি, তাতেই আমাদের সমস্ত পরিশ্রম সার্থক হয়েছে। সেখান থেকে ফিরে আসবার সময় সুরেনবাবু খুশি হয়ে বললেন, সন্ন্যাসী বোধহয় বুঝতে পেরেছিলেন কিসের লোভে আমরা এদেশে এসেছি। সে শিলালিপি আমরা পেয়েছি, তার চেয়ে অমূল্য সম্পদ আর কী থাকতে পারে? জয়ন্তবাবু, চোর আজ যে বুদ্ধ মূর্তিটি চুরি করবার চেষ্টা করেছিল, ওইটিকেই আমরা সেই বড় মন্দিরের ভিতরে পেয়েছিলাম। কিন্তু ও মূর্তি নিয়ে চোরের কি লাভ হতো, এ কথাটা কিছুতেই আমি বুঝতে পারছি না। জয়ন্ত অনেকক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বললে, আমিও শুনিনি। কিন্তু পদ্মরাগ মণি বলে মহামূল্যবান মণি আছে। সন্ন্যাসী এমন পুরস্কার দিতে চেয়েছিলেন যার জন্য পৃথিবীর যে কোনো সম্রাট লালায়িত হতে পারেন। এরা ওখান থেকে এনেছেন চুনাপাথরে গড়া এক বুদ্ধ মূর্তি আর একখানা শিলালিপি। রাজা মহারাজার কাছে যা তুচ্ছ, অথচ ওই সামান্য বুদ্ধ মূর্তিও চোরে চুরি করতে চায়। এর জন্য মানুষ খুন করতেও ভয় পায় না। আশ্চর্য রহস্য। সে বুদ্ধমূর্তির ভাঙা মাথাটা টেবিলের উপর নামিয়ে রেখে দেহটা আবার তুলে নিল। তারপর তাকে উল্টে ধরে খানিকক্ষণ পরীক্ষা করে বললে, দেখো মানিক, এর তলার দিকটা। মানিক দেখলে মূর্তির তলায় খানিকটা জায়গায় গুঁড়ো পাথরের প্রলেপ মাখানো হয়েছে। এখানে একটা ছেঁদা ছিল, এখন ভরাট করে দেওয়া হয়েছে। জয়ন্ত হঠাৎ মূর্তিটা উঁচুতে তুলে ধরে মাটির উপরে সজোরে নিক্ষেপ করলে সেটা সশব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। কি করলেন? আরে ওর পেছনে যে ব্রাহ্মী লিপি ছিল। জয়ন্তর সে কথার কোনো জবাব না দিয়ে হেঁট হয়ে ভাঙা টুকরোর ভিতর থেকে একটা জিনিস নিয়ে সকলের চোখের সামনে তুলে ধরল। জিনিসটা তামার একটা কৌটার মতো, অনেকটা বিলাতি সেভিং স্টিকের কৌটোর মতন দেখতে, তেমনি গোল, কিন্তু তার চেয়ে লম্বা, প্রায় 1 বিঘত হবে। মূর্তির ভিতরে খুদে ওই কৌটোটা পুড়ে তলার ছেঁদা আবার বন্ধ করে দেয়া হয়েছিল। ও কৌটোর ভিতর কি আছে? সেইটাই এখন দেখতে হবে, কারণ এর ভিতর যা আছে তার লোভেই আজ এখানে চোরের আগমন হয়েছিল। সে কৌটোর ঢাকুনি খুলে তার ভিতর থেকে বার করলে একটি চাবি ও একটি সোনার চাকতি। ও আবার কি? জয়ন্ত জবাব না দিয়ে চাকতিটা খানিকক্ষণ পরীক্ষা করে বললে, এতে কি যেন একটা নকশা খোদা রয়েছে। নকশা? হ্যাঁ। বলেই সে টেবিলের ধারে আলোর কাছে গিয়ে বসল। তারপর পকেট থেকে কাগজ, পেন্সিল ও ম্যাগনিফাইং গ্লাস বার করল। বাঁ হাতের চাকতির উপরে ম্যাগনিফাইং গ্লাস ও ডান হাতে কাগজের উপরে পেন্সিল ধরে সে তখনই তাড়াতাড়ি আর একখানা বড় নকশা তৈরি করে ফেললে। তারপর উঠে দাঁড়িয়ে কাগজে আঁকা নকশাখানা অমলবাবুর হাতে সমর্পণ করল। অমলবাবু কাগজখানার দিকে তাকিয়ে সবিস্ময়ে বলে উঠলেন, এ যে প্রান্তরের সেই মন্দিরের নকশা। ওই মন্দিরেই তো আমরা ওই বুদ্ধ মূর্তিটি পেয়েছি। জয়ন্ত খুব খুশি মুখে পকেট থেকে রূপোর নস্যদানি বার করে 2 বার নস্য নিয়ে বললে, তাহলে আসুন অমলবাবু, এই টেবিলের ধারে বসুন। ভালো করে আপনি একবার নকশাখানা দেখুন। আমার মনে হচ্ছে সন্ন্যাসী যা বলে যেতে পারেননি, আমরা এইবারে সেই গুপ্ত কথাটা জানতে পারবো। পদ্মরাগ বুদ্ধ, পদ্মরাগ বুদ্ধ এক রহস্যময় নাম। অমলবাবু নকশার কাগজখানার দিকে দৃষ্টি নিবদ্ধ করে অনেকক্ষণ বসে রইলেন। তারপর বললেন,
দেখুন জয়ন্তবাবু, এখানা যে সেই মন্দিরের নকশা তাতে আর একটুও সন্দেহ নেই। সেই 4 ঘাটওয়ালা পুকুর, তার কোনাকুনি রাস্তা, চারিদিকে 4টি ছোট আর মাঝখানে প্রধান মন্দির, এমনকি কালো পাথরের লম্বাটে বেদিটি পর্যন্ত মিলে যাচ্ছে। কিন্তু কোনো কোনো জায়গায় অমিল রয়েছে। কি কি মিলছে না আমাকে ভালো করে বুঝিয়ে বলুন। মন্দিরের ভেতরে বেদির সামনে সিঁড়ির মতন ওটা কি আঁকা রয়েছে। আমার বেশ মনে আছে মন্দিরের ভিতরে ওরকম কিছুই আমাদের চোখে পড়েনি। তারপর পুকুরের পশ্চিম কোণে 3 কোণা ওই কালো অংশটাই বা কি? মন্দিরের বেদির মাঝখানে একটি সাদা জায়গা আছে, ওইখানেই আমরা বুদ্ধমূর্তি দেখেছিলাম। কিন্তু পুকুরের কোণেও কালোর মাঝখানে সাদা চিহ্ন আছে। বুঝতে পারছি না পুকুরের ওখানে আমরা জল ছাড়া তো আর কিছুই দেখিনি। আর কোনো অমিল দেখতে পাচ্ছেন? না, তবে মন্দির থেকে পুকুরে আসবার পথের উপরে 3টে তীর চিহ্ন রয়েছে কেন? আমার মাথায় কতকগুলো সন্দেহের উদয় হচ্ছে, কিন্তু সেগুলো এখন প্রকাশ করে লাভ নেই, কারণ সেসব সন্দেহ অমূলকও হতে পারে। তবে আমার দৃঢ় বিশ্বাস আপনি যে অমিলের কথা বলছেন তার মধ্যে পদ্মরাগ বুদ্ধের সমস্ত রহস্য লুকিয়ে আছে। জয়ন্তবাবু, আমার আর একটা কথা মনে পড়ছে। ওঙ্কার ধামে যাওয়ার আগে আমরা শ্যামদেশেও বেড়াতে গিয়েছিলাম। সেখানে একটা জনপ্রবাদ শুনেছি, ও অঞ্চলে কোথায় নাকি এক মূল্যবান বুদ্ধ মূর্তি আছে, তা নাকি দুর্লভ মণিমাণিক্য কেটে একসঙ্গে জুড়ে জুড়ে গড়া। কিন্তু সে মূর্তির ঠিকানা কেউ জানে না। অবশ্য এটা আমরা জনপ্রবাদ বলেই উড়িয়ে দিয়েছি, কারণ জনপ্রবাদ অসম্ভবকেই সম্ভব করতে চায়। ভেবে দেখো জয়ন্ত, পদ্মরাগ হচ্ছে মহামূল্যবান মণি। এই মণি দিয়ে যদি বুদ্ধ মূর্তি করা হয় তবে তার পদ্মরাগ বুদ্ধ নাম হওয়া খুবই স্বাভাবিক। সন্ন্যাসীও এমন পুরস্কার দিতে চেয়েছিলেন যার জন্যে পৃথিবীর যে কোনো সম্রাট ডালায়িত হতে পারেন। পদ্মরাগ বুদ্ধ, আমাদের অনুমান যদি সত্যি হয় তবে সে মূর্তি সম্রাটের পক্ষেও লোভনীয় বটে। পদ্মরাগ বুদ্ধ, সে মূর্তি কত বড়! কতগুলো পদ্মরাগ মণি দিয়ে সেই মূর্তি গড়া হয়েছে। মানিক, এ অসম্ভব সম্পদের কথা ভাবতেও আমার মাথা ঘুরে যাচ্ছে। কিন্তু সেই মণিময় বুদ্ধ কোথায় লুকিয়ে আছেন কেউ তা জানে না। অমল বাবু, লোভের মহিমা দেখুন। মণিময় বুদ্ধের নাম শুনেই আমিও পরম ভক্ত বৌদ্ধ হয়ে পড়েছি। কিন্তু জয়ন্তবাবু, এটাও ভুলে যাবেন না যে সারা মন্দির তন্ন তন্ন করে খুঁজেও আমরা চুনা পাথরে গড়া বুদ্ধ ছাড়া আর কিছুই পাইনি। আপনিও ভুলে যাবেন না যে এই চুনা পাথরে গড়া মূর্তির মধ্যে আমরা পেয়েছি একটি চাবি আর নকশা আঁকা চাকতি। বুদ্ধ মূর্তির মধ্যে এমন দুটো জিনিস লুকিয়ে রাখবার কথা এ কবে শুনেছে? এত লুকোচুরির কারণ কি অত্যন্ত অসামান্য নয়? সেই কারণটাই কি বুঝিয়ে দিচ্ছে না যে আমরা কল্পনাতীত কোনো সুদুর্লভ বস্তু লাভ করতে পারি? এই জন্যই এমন একটি সাধারণ মূর্তির লোভে কেউ নরহত্যা করছে। হয়তো আজ আপনাকেও খুন করত। কিসের এই চাবি? চাবিটা যে রকমের বড় তাতে মনে হচ্ছে এর দ্বারা খুব বড় কুলুপি খোলা যায়। সেই কুলুপ কোথায় লাগানো আছে? আপনার মতে এই চাকতির ওপরে সেই ভাঙা মন্দিরের নকশা আছে, কিন্তু নকশার ওই সিঁড়ির রহস্যটাই বাকি। ওই রকম কোনো সিঁড়ি আপনি দেখতে পাননি বটে, কিন্তু নিশ্চয়ই ওই সিঁড়ি কাল্পনিক নয়। নকশার সবটাই যখন মিলছে তখন ও সিঁড়ি কাল্পনিক হতে পারে না। না না, কখনোই না। ওর অস্তিত্ব আছেই আছে। না, ওর অস্তিত্ব নেই। কিন্তু আমি যদি ওর অস্তিত্ব প্রমাণ করতে পারি? কেমন করে? ওঙ্কার ধামে গিয়ে। ওঙ্কার ধামে গিয়ে? সে যে হবে মরিচিকার পেছনে ছোটার মতো। ওই অদৃশ্য সিঁড়ি আর পুকুরের কোণে আর এক অদৃশ্য রহস্য, এরা কোন জাদু মন্ত্রে আবার দৃশ্যমান হবে?
বুদ্ধির জাদু মন্ত্রে অমলবাবু, বুদ্ধির জাদু মন্ত্রে। অদৃশ্য সিঁড়ি দেখতে পাইনি বলে আপনি কি আমাকে 1 নম্বরের গাধা বলে মনে করেন? না না অমলবাবু, আপনাকে বোকা বলা আমার উদ্দেশ্য নয়। আমার বক্তব্য হচ্ছে, পৃথিবীর বুদ্ধিমান লোকেরাও সকল ক্ষেত্রে সমানভাবে বুদ্ধিকে ব্যবহার করতে পারে না। ধরুন প্রত্নতত্ত্বের কথা, ও বিভাগে আপনার তুলনায় আমার বুদ্ধি একেবারেই অকেজো। আবার আমার বিভাগে আপনার মাথাও বেশি সুবিধা করে উঠতে পারবে বলে আমার তো মনে হয় না। এই চাবি আর সোনার চাকরির ব্যাপারটাই ভেবে দেখুন না। বুদ্ধদেবের মূর্তি আপনাদের কাছে এতদিন ধরে রয়েছে, তবু এমন দুটো অদ্ভুত জিনিস আপনারা আবিষ্কারই করতে পারেননি। আর একটা প্রমাণ হাতে হাতেই দিতে পারি। এখানে এসে আমি যখন বারান্দায় গিয়েছিলাম, তখন কতকগুলো কাদা মাখা পায়ের দাগ চোখে পড়েছিল। এতক্ষণ সেগুলো পরীক্ষা করবার সময় পাইনি। এইবারে তাদের কাছে যাওয়া যাক। আসুন অমলবাবু, এসো মানিক। সকলে বারান্দায় গিয়ে দাঁড়ালেন। লম্বা বারান্দায় সারি সারি পায়ের দাগ রয়েছে, তার অনেকগুলোই বেশ স্পষ্ট। এগুলো নিশ্চয়ই চোরের পায়ের দাগ। আচ্ছা অমলবাবু, এই দাগগুলো দেখে আপনার কি মনে হয়? কি আবার মনে হবে? ওগুলো হচ্ছে চোরের পায়ের দাগ। জয়ন্ত হেঁট হয়ে পড়ে দাগগুলো তীক্ষ্ণ নেত্রে পরীক্ষা করতে করতে বললে, আর কিছু মনে হয় না? আমার মনে হয় দাগগুলো অতিরিক্ত বড়। কিন্তু জয়ন্তবাবু, পায়ের দাগ নিয়ে অত বেশি মাথা ঘামাবার কি আছে? আসামি যখন পলাতক, তখন ওই দাগগুলোর ভিতর থেকে তাকে তো আর গ্রেপ্তার করা যাবে না। প্রথমে অমলবাবু হতভম্বের মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। তারপর তার মুখে চোখে গভীর বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল। জয়ন্তবাবু, আপনি চ্যানকে চিনলেন কেমন করে? চ্যান? হ্যাঁ হ্যাঁ, চ্যান। ওঙ্কার ধামে সে আমাদের কুলির সর্দার ছিল। সন্ন্যাসীর কথায় তাকে আর তার বন্ধু ইনকে আমরা বিদায় করে দিয়েছিলাম। আপনার মুখে এখনই অবিকল চ্যানেরই বর্ণনা শুনলাম, আর তাকে আপনি চেনেন না? জয়ন্ত আর একটি নস্য নিয়ে খুশি মুখে বললে, না, চ্যানকে আমি চিনি না। তাহলে চ্যানের দেহ হচ্ছে বেজায় ঢেঙা, আর জোয়ান আর মোটা সোটা। হ্যাঁ, আর তার ডান পায়ের কোড়ে আঙুল নেই। উত্তম। মানিক, কাল ভোরে উঠেই আগে আমাদের বন্ধু ইন্সপেক্টর সুন্দরবাবুকে ফোন করে সব কথা জানিও। চ্যানের নামে কালকেই যেন ওয়ারেন্ট বার করা হয়, কারণ খুব সম্ভবত সুরেনবাবুকে সেই খুন করেছে। আর আজকে চ্যানই যে অমলবাবুকে খুন করতে উদ্যত হয়েছিল, তার প্রমাণ ওই পদচিহ্ন। জয়ন্তবাবু, কি বলছেন? চ্যান কি কলকাতায় আছে? পদচিহ্ন তো সেই সাক্ষ্যই দিচ্ছে। পদচিহ্ন? অসম্ভব। পায়ের দাগে কি চেহারার বর্ণনা লেখা থাকে নাকি? থাকে বই কি। এই বর্ণনা পড়তে পারে কেবল বিশেষ বুদ্ধি। পায়ের দাগগুলো আরো একবার ভালো করে দেখুন। বর্ণনা পড়তে বেশি সময় লাগবে না। আপনিও তো দেখেছেন পায়ের ছাপগুলো অতিরিক্ত বড়। সাধারণত ছোট চেহারার পায়ের দাগ এত বড় হয় না। তারপর প্রত্যেক পদচিহ্নের মাঝখানকার ব্যবধান একটু লক্ষ্য করে দেখুন। এই ব্যবধানের মাপ দেখেও আকৃতির আন্দাজ করা যায়। মেটে লোকের চেয়ে ঢ্যাঙা লোকেরা বেশি তফাতে পা ফেলে হাঁটে। দাগগুলো কিরকম স্পষ্ট দেখেছেন? হালকা দেহ বহন করে যেসব পা, তাদের ছাপ আরো কম স্পষ্ট হতো। ডান পায়ের প্রত্যেক ছাপের ডান পাশটা বেশি চেপে মাটির উপর পড়েছে, কারণ এগুলো যার পায়ের দাগ সে ডান পাশে বেশি হেলে হাঁটে। তার ডান পায়ের কোড়ে আঙুল যে নেই, এ সত্য তো ছাপ দেখে বালকরাও ধরতে পারবে। আর তার গায়ের জোর তো আমরা সকলেই দেখেছি। সে আজ চোখের পলকে আপনার অত বড় পালোয়ান দারোয়ানকে কুপকাত করে সরে পড়েছে। দেখছেন তো অমলবাবু, আমাকে বেশি বুদ্ধি খরচ করতে হয়নি। আমি কেবল বুদ্ধির যথাযথ ব্যবহার করেছি। সাধারণ লোকে যা করতে পারে না। কিন্তু চ্যান এসেছিল আমাকে খুন করতে। কোথায় কম্বোডিয়া আর কোথায় কলকাতা? কি আশ্চর্য!
এতে আশ্চর্য হবার কিছুই নেই। ওঙ্কারধামের সন্ন্যাসী তো চ্যান আর ইন সম্বন্ধে আপনাদের আগেই সাবধান করে দিয়েছিলেন। নিশ্চয়ই তিনি জানতেন যে চ্যান আর ইন পদ্মরাগ বুদ্ধের সন্ধানে আছে। পদ্মরাগ বুদ্ধকে লাভ করতে হলে যে চুনাপাথরে গড়া বুদ্ধ মূর্তিটিকে দরকার, চ্যান কোনো গতিকে সেটাও টের পেয়েছে। ওই মূর্তি এখন আপনার দখলে, তাই শত্রুর দৃষ্টি আপনার ওপরেই পড়েছে। এতক্ষণে সব রহস্য তো বেশ পরিষ্কার হয়ে গেল। আমি তো পদ্মরাগ বুদ্ধ চাই না, তবে আমার প্রাণ নিয়ে এত টানাটানি কেন? কে বলে আপনি পদ্মরাগ বুদ্ধ চান না? এক সপ্তাহের ভিতরেই আপনার সঙ্গে আমরাও যে পদ্মরাগ বুদ্ধকে আনবার জন্য ওঙ্কার ধামে যাত্রা করব। বলেন কি মশাই, একটা জনপ্রবাদের পিছনে দৌড়ে অপঘাতে মারা পড়ব? অপঘাতে মারা পড়ব? পদ্মরাগ বুদ্ধের মূল্য যদি লক্ষ কোটি টাকাও হয়, তাহলে ওর মধ্যে আমি নেই বাবা। আপাতত কেবল চ্যানের সাংঘাতিক অনুগ্রহ থেকে আমাকে রক্ষা করুন। প্রতিদানে ওই চাবি আর চাকতি আপনাদের হাতে আমি সমর্পণ করলুম। পদ্মরাগ বুদ্ধ পেলে সে মূর্তি নিয়ে আপনারা যা খুশি তাই করতে পারেন, তার উপরে আমার একটুও লোভ নেই। আচ্ছা, ওসব কথা পরে হবে, কিন্তু আপাতত এটাই আমি বুঝতে পারছি না যে বিদেশি লোক হয়েও চ্যান কি করে অমলবাবুর বাড়ির অধিসন্ধির সব খবর রেখেছে। সে কেমন করে জানল অমলবাবুর ঘরের কোথায় বুদ্ধ মূর্তি আছে, আর গৃহকর্তা নিদ্রিত? বুঝে দেখো জয়, চ্যান অন্ধকারেই ঘরে ঢুকে মূর্তিটিকে অনায়াসে নিয়ে পালিয়ে যাচ্ছিল। সাবাস মানিক, সাবাস! তুমি খুব বড় প্রশ্ন তুলেছ। এই কথা তো আমার মাথাতেও ঢোকেনি। চ্যান এত হাঁড়ির খবর রাখলো কি করে? আপনাদের কথা শুনে আর একটা কথা এখন আমার মনে পড়ছে। আজ কিছুদিন ধরে লক্ষ্য করছি, এই পাড়ায় 4-5 জন বর্মী লোক প্রায়ই আনাগোনা করে। দেখলে মনে হয় যেন তারা এই পাড়ারই বাসিন্দা। তাই নাকি? তাহলে তারা নিশ্চয়ই এই বাড়ির উপরে পাহারা দেয়, কিন্তু তারা ঘরের ভেতরকার খোঁজ রাখলো কেমন করে? আচ্ছা অমলবাবু, পথের ওপাশে ওই মস্ত বাড়িখানা এ থাকে বলতে পারেন? ওটা মেশবাড়ির মতো। ওখানে দেশ বিদেশের লোক থাকে, কিন্তু তারা কেউ বাঙালি নয়। তাহলে তো ওই বাড়ির 3 তলার ঘর থেকে আপনার এই ঘরের ভিতরে নজর রাখা খুবই সহজ দেখছি। কি বলতে পারে এই মুহূর্তেই ওখানে বসে কেউ আমাদের গতিবিধি লক্ষ্য করছে কিনা? অমলবাবু চমকে উঠলেন, ম্লান মুখে বললেন, বলেন কি? আমি কি তবে শিয়রে সমন নিয়ে বাস করছি? আচ্ছা ঠিক আছে, একটা পরীক্ষা করা যাক। আমরা দুজনে আপনাকে নমস্কার করে ঘর থেকে বেরিয়ে যাই। আপনিও প্রতি নমস্কার করে ঘরের আলো নিভিয়ে দিন। যদি কোথাও শত্রু জেগে থাকে, সে মনে করবে আমরা বিদেয় নিয়েছি, আর আপনি আবার শুয়ে পড়েছেন। এই পরীক্ষার ফল কি হয় তাই এখন দেখা যাক। কথা মতো কাজ হলো। জয়ন্ত মানিক ঘরের বাইরে গিয়ে দাঁড়ালো। ঘরের আলো নিভে গেল এবং তারপরেই রাস্তার দিক থেকে ভেসে এলো একটা তীক্ষ্ণ বাঁশির আওয়াজ। যা ভেবেছি একদম তাই। আমাদের উপরে কড়া পাহারা বসেছে। কেউ বোধ করি বাঁশির সংকেতে তাদের জানিয়ে দিলে যে সবাই হুঁশিয়ার হও, শত্রুরা এখনই রাস্তায় বেরোবে। ওরা কি আমাদের পথ আক্রমণ করতে চায়? ওরা কি ও বাড়ি থেকে দেখেছে যে চাবি আর চুক্তি আমার পকেটে ঢুকেছে? আচ্ছা এসো, আর একবার অন্ধকারে অমলবাবুর ঘরে ঢোকা যাক। জয়ন্ত আস্তে আস্তে বারান্দার দরজার কাছে দাঁড়ালো। তখন বৃষ্টির প্রবল ঝোঁকটা কেটে গেছে বটে, কিন্তু জল তখনও ঝিমঝিম করে ঝরছিল। রাস্তা দিয়ে তখনও হাঁটু ভোর জলের ধারা কলকল করে ছুটছিল এবং শেষ রাতের আকাশের বুকে পুরু মেঘের কালো পর্দা ছেড়ে তখনও থেকে থেকে বিদ্যুতের অগ্নি অক্ষরগুলো ঝকমক করে জ্বলে উঠছিল। সেই মুহূর্তেই আবার বিদ্যুৎ ফুটল এবং জয়ন্ত স্পষ্ট দেখলে ওপাশের বাড়ির 3 তলার বারান্দা থেকে একটা মূর্তি রেলিংয়ের উপরে সাগ্রহে ঝুঁকে পড়ে নিচের দিকে তাকিয়ে আছে। ক্ষণিক আলোতে তাকে ভালো করে দেখা গেল না, কিন্তু কে সে?
চ্যান না অন্য কেউ। কি ভয়ানক! দেখুন জয়ন্তবাবু, দেখুন, সত্যি তো ও বাড়ির বারান্দায় একটা লোক দাঁড়িয়ে রয়েছে। এই শেষ রাতে এমন দুর্যোগে রাস্তার দিকে অত আগ্রহে ঝুঁকে পড়ে ও লোকটা কি দেখছে? এতক্ষণ ও লোকটা নিজের অন্ধকার ঘরে বসে আমাদের ঘরের সমস্ত দৃশ্য লক্ষ্য করছিল। এখনো বেরিয়ে এসেছে, দেখছে যে চাবি আর চাকতি নিয়ে আমরা পথে বেরিয়েছি কিনা। আমরা পথে বেরোলেই বোধহয় আমাদের উপর আক্রমণ হবে। সর্বনাশ! তাহলে আপনারা কি করবেন? অমলবাবু, আমার চেহারা দেখছেন তো। আমরা শত্রুদের গায়ে কত জোর আছে তা জানি না, তবে আমি যে একবার এক খ্যাপা ষাঁড়কে ধরে মাটির ওপরে কাত করেছিলুম, মানিক সে সাক্ষ্য দিতে পারে। কুস্তি, বক্সিং আমরা দুজনেই জানি, সুতরাং পথে বেরোতে আমাদের কোনো ভয় নেই। কিন্তু অকারণে অশান্তি না করে আজ আমরা এখানেই রাতটা কাটাতে চাই। হ্যাঁ, আপনার এতে কোনো আপত্তি নেই তো? অশান্তি? বিলক্ষণ! আপনার কাছে থাকলে আমি তো ধরে প্রাণ পাই। যদি চ্যান আবার আসে? আজ আর সে এখানে বেড়াতে আসবে না, বরং কাল সকালে আমরাই ওই সামনের বাড়িটায় বেড়াতে যাব। বলেন কি, ওই বাঘের বাসায়? কেন? আপনিই তো বললেন ওটা হচ্ছে মেষ বাড়ি। তাহলে ওখানে আরো অনেক লোক নিশ্চয়ই বসবাস করে। আমরা ওখানে ঘর ভাড়া করতে বা কোনো চেনা লোককে খুঁজতে যাব। দিনের বেলায় 5 জনের বাসায় নিশ্চয়ই কেউ আমাদের গলায় ছুরি বসাতে সাহস করবে না, কি বলো? কিন্তু ওখানে গিয়েই বা আমাদের কি লাভ হবে? প্রথম লাভ হবে এই যে চ্যান ওখানে আছে কিনা সেটা জানতে পারবো। অমলবাবু তার চেহারার যে বর্ণনা দিয়েছেন, চ্যানকে চিনে নিতে আমাদের একটুও বিলম্ব হবে না। দ্বিতীয় লাভ হবে, চ্যান ওখানে থাকলে কাল সকালেই তার হাতে হাত কড়ি দেবার ব্যবস্থা করব। কি অপরাধে আর কি প্রমাণে? চ্যানই যে সুরেনবাবুকে খুন করেছে, আমাদের হাতে আপাতত তার কোনো প্রমাণ নেই বটে, কিন্তু চ্যান যে এই বাড়ির দেয়াল বেয়ে উঠে চুরি করতে এসেছিল আর অমলবাবুকে খুন করবার চেষ্টা করেছিল, তা স্পষ্ট প্রমাণ হচ্ছে বারান্দায় ওই পদচিহ্নগুলো। এই প্রমাণের জোরেই তাকে এখন অনেক কালের জন্য জেল খাটানো যেতে পারে। প্রধান শত্রুকে সরাতে পারলে আমরা নিশ্চিন্ত হয়ে কম্বোডিয়ায় গিয়ে বনবাসী হতে পারবো। কিন্তু জয়ন্তবাবু, আপনি ইনের কথা ভুলে যাচ্ছেন কেন? সন্ন্যাসীর কথা মানলে বলতে হয়, ইনও আমাদের মস্ত শত্রু। সে কোথায় আছে? তারও চেহারার সঙ্গে আমাদের পরিচয় থাকা দরকার। অমলবাবু, অতঃপর আপনি ইনের রূপ বর্ণনা করুন। চ্যান যেমন অসাধারণ ঢ্যাঙা, ইন তেমনি অসাধারণ বেটে। মাথায় সে 4 ফুটের বেশি তো হবেই না, বরং কম হওয়াই সম্ভব। কিন্তু নিজের দীর্ঘতার অভাব সে মিটিয়ে নিয়েছে অসাধারণ মোটা হয়ে। দূর থেকে তাকে দেখলে মনে হয় যেন একটি গোলাকার পদার্থ জাদুকরের মন্ত্রে হঠাৎ জ্যান্ত হয়ে পৃথিবীর উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে চলেছে। কিন্তু এত মোটা ও বেঁটে হলেও ইন অত্যন্ত চটপটে আর চুলবুলে। সে ছোট ক্রিকেট বলের মতো আর মাটি থেকে লাফ মারে টেনিস বলের মতো। চ্যানের লম্বা চওড়া চেহারা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে বটে, কিন্তু ইনকে দেখলে একেবারেই অবাক হয়ে যেতে হয়। আবার চ্যান ও ইনকে একসঙ্গে দেখলেই মনে হয় ভগবানের অপূর্ব সৃষ্টি বৈচিত্র্যের কথা। চমৎকার! মানে এমন উজ্জ্বল বর্ণনা শোনবার পর আর কি ইনকে চিনে নিতে আমাদের কষ্ট হবে? নিশ্চয়ই নয়। অমলবাবু একখানা কথার ফটোগ্রাফ তুলে দান করলেন। ফটোগ্রাফ নয় মানে কে হচ্ছে এক্সপ্রেশনিস্ট চিত্রকরের আঁকা ছবি। এ খুঁটিয়ে খুঁটিয়ে এঁকে এঁকে কিছু দেখালে না, কিন্তু মূল ভাবটি হুবহু প্রকাশ করলে। তুমি যদি ইনের সত্যিকার একখানা ফটোগ্রাফ হাতে পেতে, তাহলেও তার স্বরূপ এত সহজে ধরতে পারতে না। কিন্তু যাক সে কথা, ভোরের পাখি ডাকবার আগে আপাতত একটুখানি স্বপ্ন লোকটা দেখবার চেষ্টা করা দরকার। পরদিন বেলা 7টার সময় আকাশের বিরাট কুম্ভ শূন্য হয়ে গেল। এখন আর এক ফোঁটাও বৃষ্টি নেই এবং সূর্যের তাপে মেঘগুলো মোমের মতন গলে মিলিয়ে গেল। রাস্তার ময়লা জল কমেছে বটে, কিন্তু এখনো জুতো না ভিজিয়ে পথ চলবার উপায় নেই।
অন্যদিকে এ সময় বিচিত্র জনতার অনৈক্যতানে রাজপথের তন্দ্রা ছুটে যায়, আর এখনো তার ঘুম ঘুম ভাব দূর হয়নি। যার নিতান্ত দায় সেই পথে পা বাড়িয়েছে। অনেক দোকান এখনো বন্ধ, ফেরিওয়ালাদের আর্তনাদ প্রায় স্তব্ধ, মোটররা এখনো মানুষ মৃগয়ার লোভে উৎসাহিত হয়নি। জয়ন্ত ও মানিক যখন রাস্তার ওপাশের মস্ত বাড়িখানার সম্মুখে গিয়ে দাঁড়ালো, তখনও তার ভিতর থেকে জীবনের কোনো কচকচেই জাগেনি। একটা বুড়ো হিন্দুস্থানি দারোয়ান সদর দরজার চৌখাটে বসে দাঁতন কাঠি চর্বণ করছিল। জয়ন্ত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে, দারোয়ানজি, এই বাড়িতে ঘর পাওয়া যায়? এখানে ঘর আছে বটে, কিন্তু বাঙালি বাবুদের থাকবার সুবিধে হবে না। সেই কথা আমিও বুঝি দারোয়ানজি, কিন্তু আমি তো এখানে পরিবার নিয়ে থাকবো না। খান 2-3 ঘর ভাড়া নিয়ে আমি এখানে আপিস করব। মারোয়াড়ি আর পশ্চিম লোক নিয়ে আমার কারবার কি না? 3 তলার 4খানা ঘর খালি আছে, বাবুরা উপরে গিয়ে দেখতে পারেন। 3 তলায়? সেখানে আর ঘর ভাড়াটে আছে? শোনা গেল 3 তলায় রাস্তার দিকে 2খানা ঘর নিয়ে 5-6 জন বর্মী লোক আছে। ভিতরের দিকে আছে 1 ঘর মাদ্রাজি। বর্মীদের ঘরের পাশেই 2খানা ঘর খালি আছে। জয়ন্ত আর কিছু জিজ্ঞাসা না করে দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে মানিকের সঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করল। সিঁড়ি দিয়ে তারা উপরে উঠতে লাগলো। কলকাতার অধিকাংশ মেষবাড়ির, বিশেষত যেখানে অবাঙালির বাস, সিঁড়ি হচ্ছে অত্যন্ত ঘৃণাকর স্থান। তার ধাপে চোখে পড়ে কুকুরের বিষ্ঠা, মানুষের মূত্র ও যত রাজ্যের দুর্গন্ধ জঞ্জাল, এবং তার দেওয়াল হয় থুতু, পানের পিক ও অন্যান্য নানা নক্কারজনক মলিনতার দ্বারা চিত্র বিচিত্র। শ্বাস ও চক্ষু বন্ধ করে এবং যতটা সম্ভব জড়সড় হয়ে সেখান দিয়ে ওঠানামা করতে হয়। জয়ন্ত ও মানিক এইভাবেই দোতলায় গিয়ে উঠল। দোতলায় চারিদিকে বারান্দা ও তারপর সারি সারি ঘর। বারান্দা দিয়ে মুখ বাড়ালে ডাস্টবিনের চেয়েও নোংরা একতলার উঠোন দেখা যায়। অধিকাংশ ঘরের দরজা জানলায় সারা রাত্রিব্যাপী বৃষ্টির জন্যে এখনো বন্ধ, এবং তাদের ভিতর থেকে একাধিক নাসিকার তর্জন গর্জন বাইরে বেগে ছুটে আসছে। তারা 3 তলায় উঠতে শুনতে পেলে 3-4 জন লোকের দ্রুত পদধ্বনি, কিন্তু 3 তলায় উঠে জনপ্রাণীকে দেখতে পেলে না, এবং সেখানেও বারান্দার ধারের প্রত্যেক ঘরের দরজা জানলা বন্ধ রয়েছে। তারা চারিদিকের বারান্দা ঘুরে এলো, তবু কারোর দেখা বা সাড়া নেই। এমনকি এখানে কারোর নাক পর্যন্ত ডাকছে না। মানিক মৃদুস্বরে বললে, কিন্তু উপরে এখনই যাদের পায়ের শব্দ পেলুম তারা কে, আর গেলই বা কোথায়? দেখো গে, হয়তো তারাই হচ্ছে চ্যান আর ইন কোম্পানির লোক। আমাদের সাড়া পেয়ে গা ঢাকা দিয়েছে। মানিক, এখানে সাবধানে চলাফেরা করতে হবে। একটা ঘরের দরজা বাহির থেকে তালা লাগানো রয়েছে। দারোয়ানের দেওয়া চাবি সেই কুলুপে লাগলো। দুজনেই ঘরের ভিতরে ঢুকলো। ঘরের মধ্যে একটা দরজা দিয়ে আর একখানা ঘরে দেওয়া যায়। ঘরের মধ্যে একটা দরজা দিয়ে আর একখানা ঘরে যাওয়া যায়। তারপর রাস্তার ধারের বারান্দা। সেখানে গিয়ে সুমুখের দিকে তাকিয়ে জয়ন্ত বললে, দেখো মানিক, এখান থেকে অমলবাবুর ঘরের ভিতরটা পর্যন্ত বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। বারান্দার যেখানে থেকে কাল রাত্রেই সেই মূর্তিটা পথের উপরে পাহারা দিচ্ছিল, জয়ন্ত সেই দিকে পায়ে পায়ে অগ্রসর হচ্ছে। এমন সময় আস্তে আস্তে একটা জানলা বন্ধ করার আওয়াজ হলো। বারান্দার ধারের একটা ঘরের জানলা খোলা ছিল, আমাদের সাড়া পেয়ে কেউ বন্ধ করে দিল। বেশ বোঝা যাচ্ছে এরা আমাদের সন্দেহ করছে। হয়তো আমাদের মতলব ধরে ফেলেছে। যেখান থেকে আওয়াজটা এসেছিল সেইখানেই গিয়ে তারা দেখলে একটা জানলা ও একটা দরজা রয়েছে, দুটোই বন্ধ। দরজার কড়া ধরে জয়ন্ত বার কয়েক নাড়া দিলে কোনো সাড়া নেই। হ্যাঁ, এরা বোধহয় প্রতিজ্ঞা করেছে যে আমাদের সঙ্গে দেখা করবে না। চলো নিচে নেমে অন্য উপায় চিন্তা করি গে। দুজনে
আবার ভিতর বারান্দায় ফিরে এলো। আর একবার এদিক ওদিকে উঁকি ঝুঁকি মেরে তারা সিঁড়ি দিয়ে নামতে লাগলো। আগে মানিক, তারপর জয়ন্ত। হঠাৎ হুড়মুড় করে একটা বিষম শব্দ হলো। মানিক চমকে পিছনে তাকাতে না তাকাতে জয়ন্তের বিপুল দেহ একেবারে তার ঘাড়ের উপরে এসে পড়ল এবং পর মুহূর্তেই ভয়ানক ধাক্কা খেয়ে মানিক সিঁড়ির উপরে আছাড় খেয়ে পড়ল। দৈব গতিকে মানিক হাত বাড়িয়ে রেলিং ধরে ফেললে, তাই আর নিচের দিকে নেমে গেল না, কিন্তু যন্ত্রণায় সে যেন অন্ধ হয়ে গেল এবং সেই অবস্থাতেই সে শুনতে পেলে যে জয়ন্তের দেহ গড়াতে গড়াতে দুমদুম শব্দে নিচে নেমে যাচ্ছে। তারপরই চারিদিকে ব্যস্ত পদধ্বনি, চেঁচামেচি, হুড়োহুড়ি। সে বুঝলে জয়ন্ত হঠাৎ পা হড়কে সিঁড়ির উপর পড়ে গেছে। প্রায় মিনিট দুইকাল সেইখানে আচ্ছন্নের মতো বসে থেকে মানিক অতি কষ্টে উঠে দাঁড়ালো এবং আস্তে আস্তে আবার সিঁড়ি দিয়ে নামতে লাগলো। দোতলায় নেমে সে দেখলে সেখানে মাদ্রাজি, পাঞ্জাবি ও মারোয়ারির ভিড়। জয়ন্ত বারান্দার রেলিংয়ে ঠেসান দিয়ে পা ছড়িয়ে অর্ধমূর্ছিতের মতন বসে আছে। তার মুখ বুকের উপরে ঝুলে পড়েছে এবং কেউ তার মাথায় জলের ঝাপটা দিচ্ছে ও কেউ পাখা নেড়ে বাতাস করছে। মানিক তার কাছে গিয়ে ডাকলে, জয়, জয়, তোমার কি বড্ড বেশি লেগেছে? মিনিট পাঁচেক পরে জয়ন্ত কতকটা প্রকৃতিস্থ হলো। তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি আবার ফিরে এলো। সে মুখ তুলে ভিড়ের ভিতরে যেন কাকে খুঁজতে লাগলো। মানিক বুঝলে জয়ন্ত এ অবস্থাতেই চ্যান বা ইনকে বলেনি, কিন্তু ভিড়ের ভিতরে মগের মুল্লুকের কোনো নমুনাই দেখা গেল না। জয়, আমি এখানে ট্যাক্সি ডেকে আনবো কি? না না, আমি হেঁটেই যেতে পারবো। আগে এখান থেকে চলো বেরিয়ে পড়ি। সকলকে সাহায্য করার জন্য ধন্যবাদ দিয়ে জয়ন্ত ও মানিক ধীরে ধীরে আবার সিঁড়ি বেয়ে নামতে লাগল। রাস্তায় এসে জয়ন্ত নিজের জামার ভিতরকার পকেটে হাত দিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। শুষ্ক স্বরে বললে, মানিক, ভিড়ের ভিতরে তুমি কোনো বর্মী লোককে দেখোনি? না, তবে তোমার কাছে যেতে আমার মিনিট দুয়েক দেরি হয়েছিল। তার মধ্যে কেউ এসছিল কিনা জানি না। নিশ্চয়ই এসেছিল। কি করে জানলে? মানিক, আমি পা পিছলে পড়ে যাইনি। তবে আমাদের সুচতুর বন্ধু এক ঢিলে দুই পক্ষী বধ করেছে। জয়ন্ত, তোমার কথার অর্থ আমি বুঝতে পারছি না। মানিক, তোমার পরে আমি নাম ছিল, হঠাৎ পেছন থেকে কেউ এমনভাবে আমাকে একটা প্রবল ধাক্কা মারলে যে তোমাকে নিয়ে আমি হুড়মুড়িয়ে পড়ে গেলুম। বলো কি জয়? কে ধাক্কা মারলো? তাকে দেখেছো? না, দেখবার সময় পাইনি, তবে তার গায়ে যে ভীষণ জোর আছে ধাক্কা খেয়ে সেটা বেশ বুঝতে পেরেছি। তারপর আমি যখন দোতলার বারান্দায় পড়ে প্রায় অজ্ঞানের মতো হয়ে আছি, সেই সময় আমাকে সাহায্য করবার অছিলায় অজানা বন্ধু আমার পকেট থেকে সেই বড় চাবিটা আর নকশা আঁকা সোনার চাকরিটা নিয়ে দিব্যি সরে পড়েছে। সর্বনাশ! এখন উপায়? অমলবাবুর বাড়িতে ফোন আছে, তুমি এখনই গিয়ে ইন্সপেক্টর সুন্দরবাবুকে একদল কনস্টেবল নিয়ে এখানে আসতে বলো। এই বাড়িতে খানা তল্লাশ ছাড়া অন্য উপায় দেখছি না। তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে পাহারা দিই। একদল পাহারাওয়ালা নিয়ে ইন্সপেক্টর সুন্দরবাবু যখন মানিকের সঙ্গে এসে হাজির হলেন, জয়ন্ত তখন অস্থির পদে ফুটপাথের উপরে পায়চারি করছেন। অধীর কণ্ঠে সে বলে, এত দেরি হলো কেন সুন্দরবাবু? দেরি হবে না। শুনলাম বাড়ি খানা তল্লাশ করতে হবে, উপরওয়ালার কাছ থেকে হুকুমনামা আনতে হলো যে। কিন্তু ব্যাপার কি জয়ন্ত, সত্যিই কি তুমি সুরেনবাবুর হত্যাকারীর খোঁজ পেয়েছো? আমার তো তাই বিশ্বাস। মানিকের মুখে সব আমি শুনেছি। শুনে মনে হচ্ছে তুমি আবার এক নতুন রহস্য সাগর আবিষ্কার করেছো। পদ্মরাগ বুদ্ধ, নকশা আঁকা সোনার চাকতি, একটা চাবি। আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন এইসব বোঝাবুঝির চেষ্টা ছেড়ে দিয়ে আমাকে সাহায্য করুন। চলুন ওই বাড়ির ভিতরে যাই।
কিন্তু অপরাধী কি এখন ওখানে আছে? বর্মীদের উপরই আমার সন্দেহ, কিন্তু এই বাড়ির ভেতর থেকে কোনো বর্মী লোক বাইরে বেরোয়নি। আমি খবর নিয়ে জেনেছি এখান থেকে বেরোতে গেলে এই সদর দরজা দিয়েই বেরোতে হবে। বেশ, তবে চলো। এত পাহারাওয়ালা দেখে দারোয়ানের দুই চক্ষু বিস্ময়ে ছানা বড়ার মতন হয়ে উঠল। সুন্দরবাবু পুলিশ সুলভ কর্কশ কণ্ঠে বললেন, এই পাড়ে। আমি পারে নাই হুজুর, আমি হনুমান চৌবে আছি। তুমি হনুমান চবেই হও আর জাম্বমান পাড়েই হও, সে কথা আমি জানতে চাই না। আমাদের তাড়াতাড়ি ওপরে নিয়ে যাও। এসে ভাই, আমার সঙ্গে জন 6 লোক এসো। বাকি সবাই এইখানে পাহারা দাও, কেউ যেন এই বাড়ির বাইরে যেতে না পারে। জয়ন্ত মানিক সবাইকে নিয়ে একেবারে তেতলায় গিয়ে উঠল। বর্মীদের ঘরের দরজা তখনও বন্ধ ছিল। সুন্দরবাবু পাল্লার উপরে এক লাথি মারতেই ভিতর থেকে কে দরজা খুলে দিলে। ঘরের ভিতরে ঢুকে দেখা গেল 4 জন বর্মী বিবর্ণ মুখে দাঁড়িয়ে আছে। এই মগের বাচ্চারা, দেশ ছেড়ে তোরা কলকাতায় কি করতে এসেছিস? আমরা এখানে ব্যবসা করতে এসেছি। মানুষ মারবার ব্যবসা? ওই জয়ন্ত, এই বেটাদের কোনটাকে তুমি চাও? বর্মীদের কাছে এগিয়ে এসে জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে প্রত্যেকের আপাদমস্তক লক্ষ্য করে বললে, তোমরা কজন এখানে থাকো? তারা জবাব দেওয়ার আগেই দারোয়ান হনুমান চোবে বলল, হুজুর, এখানে দুটো ঘর নিয়ে 6 জন বর্মী থাকে। এরা তো মোটে 4 জন দেখছি, আর 2 জন কোথায়? আর আধ ঘন্টা আগে তারা বাইরে বেরিয়ে গেছে। জয়ন্ত চুপি চুপি সুন্দরবাবুকে বললে, এই লোকটা মিছে কথা কইছে। আমি হলপ করে বলতে পারি আজ সকাল থেকে কোনো বর্মী লোক বাড়ির বাইরে পা বাড়ায়নি। মিছে কথা না? তাহলে বেটাদের মনে নিশ্চয়ই পাপ আছে। চলো ভেতরের ঘরটা খুঁজে দেখি। কিন্তু অন্য ঘরে ঢুকেও বাকি 2 জনের দেখা পাওয়া গেল না। সুন্দরবাবু ফিরে বললেন, এই জাম্বমান পাড়ে। হুজুর, আমার নাম আছে হনুমান চৌবে। ওই একই কথা। সকাল থেকে তুমি দেউড়িতে আছো? হ্যাঁ হুজুর। 2 জন বর্মীকে তুমি বাইরে যেতে দেখেছো? না হুজুর। না হুজুর? তাহলে তারা কি হুশ করে আকাশে উড়ে গেল? বড়ি তাজ্জবের কথা হুজুর। আরো 2 জন লোক এ ঘুরে থাকে। একজন ভয়ানক ঢেঙ্গা আছে, ওর একজন আছে ভয়ানক বেটে। চেন আর ইনের চেহারার সঙ্গে মিলে যাচ্ছে। জয়ন্ত, এখন আমাদের কি করা উচিত? সেই চাকতি আর চাবির খোঁজ। যদিও 2টো জিনিস খুব সম্ভব সেই অদৃশ্য লোক 2টোর সঙ্গেই আছে, তবু একবার এই ঘর 2টো খুঁজে দেখা যাক। খানাতল্লা শুরু হলো। 2টো ঘরের সমস্ত ওলটপালট করে এমনকি বিছানার বালিশ পর্যন্ত ছিঁড়ে খুঁড়ে দেখা হলো, কিন্তু চাবি আর চাকতি পাওয়া গেল না। ঘর থেকে বাইরে এসে সুন্দরবাবু বললেন, সে মগ 2টো তাহলে বাড়ির অন্য কোথাও লুকিয়ে আছে। জাম্বমান। হুজুর, হনুমান। না, আমি তোমাকে জাম্বমান বলেই ডাকবো। বারান্দার ওপাশের ওই ঘরে কে থাকে? একজন মাদ্রাজি সদাগর আছে। আচ্ছা, আগে ওই ঘরখানাই দেখা যাক। এসো জয়ন্ত। এই সেপাই, হুঁশিয়ার, মগের বাচ্চাগুলো যেন সরে না পড়ে। বারান্দার ওপাশের ঘরের দরজাও ভিতর থেকে বন্ধ ছিল। সুন্দরবাবুর ধাক্কাধাক্কিতেও কেউ খুলে দিলে না। হনুমান চৌবে, এ ঘরে যে মাদ্রাজি থাকে তার নাম জানো? জানে হুজুর, গোপীনাথ নাইডু। গোপীনাথ? গোপীনাথ?
দারোয়ান একটু আশ্চর্য হয়ে বললে, গোপীনাথরা তো খুব ভোরে ওঠেন, তবে কোনো দরজা বন্ধ কেন? সুন্দরবাবু আবার পদযুগল ব্যবহার করলেন। 4-5 বার লাথি মারবার পরেই খিল ভেঙে দড়াম করে দরজার পাল্লা দুটো খুলে গেল। উড়মুড় করে ঘরের ভিতরে ঢুকেই সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, বলে চিৎকার করে বেগে আবার পিছিয়ে এলেন। কি হলো সুন্দরবাবু, কি হলো? জয়ন্ত তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকেই যে দৃশ্য দেখলে তা ভয়াবহ। দরজার ঠিক সামনে মেঝের উপরে চিত হয়ে চারিদিকে হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে একটা লম্বা চওড়া মাদ্রাজি। তার বুকের উপরে আমূলবিদ্ধ একখানা মস্ত ছোড়া এবং ক্ষত দিয়ে তখনও রক্তস্রোত বেরিয়ে আসছে। গোপীনাথ বাবু এ জীবনে আর কথা কইবে না। গোপীনাথকে এখনই কেউ খুন করেছে। সাবধান, খুনি ঘরের ভিতরেই আছে, কারণ দরজা ভেতর থেকে বন্ধ ছিল। জয়ন্ত ঘরের চতুর্দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললে, জানলাটার দিকে চেয়ে দেখুন, খুনি পালিয়েছে। একটা খোলা জানলার দুটো লোহার গরাদ দুমড়ে ফাঁক হয়ে রয়েছে। জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে সুন্দরবাবু বললেন, বাহ, গায়ে কত জোর থাকলে এমন লোহার গরাদ তারের মতন দুমড়ে ফাঁক করে পালানো যায়। এ চ্যান ছাড়া আর কেউ না, কিন্তু চ্যান এই গোপীনাথ বেচারাকে খুন করলো কেন? দেখো মানি, ঘরের সমস্ত জিনিস লণ্ডভণ্ড, যেন কেউ এখানে মালপত্র উল্টে পাল্টে কিছু খুঁজছিল। ঘরের সর্বত্রই রাশি রাশি চটি, জুতো, কাঠের পুতুল, ল্যাকারের কৌটো প্রভৃতি ছড়ানো রয়েছে। সুন্দরবাবু বাইরে গেলেন। মানিক বললে, দেখছি সমস্ত জিনিসই বর্মায় তৈরি। গোপীনাথ কি বর্মা থেকে এগুলো আনিয়ে ব্যবসা করত? হ্যাঁ বাবুজি। উফ, আবার দেখছি একটা নতুন মামলা ঘাড়ে চাপলো। যাই, ওপরওয়ালাদের কাছে খবর পাঠাবার ব্যবস্থা করে আসি গে। জয়, তুমি বোবা হয়ে কি ভাবছো বলো দেখি? জয়ন্ত 2 হাতের ভিতরে মাথা রেখে একখানা চেয়ারের উপরে বসেছিল। সে মুখ তুলে বললে, মানিক, আমি মনে মনে অঙ্ক কষছিল, 2 আর 2 যোগ দিয়ে দেখলুম 4 হয়। অর্থাৎ? হ্যাঁ, এবার তাহলে মন দিয়ে আমার কথা শোনো। আমার কথা সত্য হওয়া উচিত, নইলে গোপীনাথের মৃত্যুর কোনো অর্থই হয় না। এই যে গোপীনাথ বাবু, যিনি এইমাত্র স্বর্গারোহণ করেছেন, এর ব্যবসা ছিল ব্রহ্মদেশ থেকে মাল আমদানি করা। অতএব ধরে নেওয়া যাক গোপীনাথ নিজেও অনেকবার বর্মায় গিয়েছেন, আর বর্মী ভাষাও তার অজানা নয়। গোপীনাথ হঠাৎ একদিন ঘরে বসে দেখল যে একদল বর্মী লোক সামনের ওই ঘর দুখানা ভাড়া নিল। কলকাতায় এই পাড়ায় এটা খুব স্বাভাবিক নয়। তারপর সে দেখল বর্মীদের হাবভাব রহস্যময়। তারা কোনো কাজ করে না, কেবল রাস্তার ওপাশে অমলবাবুর বাড়ির দিকে নজর রাখে আর বর্মী ভাষায় কি পরামর্শ করে। গোপীনাথও তখন কৌতূহলী হয়ে তাদের উপরে আড়ি পাততে শুরু করে, তাদের গুপ্তকথা জেনে ফেলে। তখন সেও তাদের উপরে আর অমলবাবুর বাড়ির উপর পাহারা দিতে লাগলো। কাল রাত্রির সমস্ত ব্যাপার সে স্বচক্ষে দেখেছিল। আমার পকেটে যে চাকতি আর চাবি আছে গোপীনাথ তা জানত। চ্যান আর ইন কোম্পানি আজ সকালে ভয়ে আমাদের আক্রমণ করতে পারেনি বটে, কিন্তু গোপীনাথ তাদের চেয়েও সাহসী। এমন সুযোগ সে ছাড়ল না। সে মারলে আমাকে ধাক্কা, আমি পড়ে প্রায় অজ্ঞান হয়ে গেল। সেই ফাঁকে গোপীনাথ আমার চাকরি আর চাবির অধিকারী হলো। কিন্তু দুর্ভাগ্যক্রমে উপরের বারান্দা থেকে চ্যান আর ইন কোম্পানির কেউ সেই দৃশ্যটা দেখে ফেলে। তার ফলে গোপীনাথকে এখন ইহলোক ত্যাগ করতে হয়েছে। মানে আমি কি অঙ্ক কষতে ভুল করেছি বলে মনে করো তুমি? ইতিমধ্যে কখন সুন্দরবাবু আবার ঘরের ভিতরে এসে ঢুকেছেন এবং জয়ন্তের কথা কিছু কিছু শুনেছেন। তিনি বললেন, না জয়ন্ত, তুমি তো অঙ্ক কষছো না,
তুমি কল্পনার আকাশে মেঘের প্রাসাদ তৈরি করছো। ওই তো হচ্ছে শখের গোয়েন্দাদের বদ স্বভাব। তারা যখন কবিত্ব করে, আসল অপরাধী তখন কেল্লা ফতে করে সরে পড়ে। তাহলে তোমার মত হচ্ছে গোপীনাথকে খুন করে চ্যান আর ইন এই ঘর খানা তল্লাশ করে চাবি আর চাকতি নিয়ে ওই জানলা দিয়ে অদৃশ্য হয়েছে। জয়ন্ত কিছু বললে না, সামনের দেওয়ালের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। চ্যান আর ইন দেখছি ছবিখানা নিয়েও টানাটানি করেছিল, তারপর তাড়াতাড়ি উল্টো টাঙিয়ে পালিয়ে গেছে। তারা যদি ওই ছবিখানা নামাতো তাহলে আবার ওটা ওখানে টাঙিয়ে রেখে যাওয়ার মাথা ব্যথা তাদের হতো না বোধহয়। দেখো না, ঘরের যেসব জিনিস তারা ঘেঁটেছে কোনোটাই কিন্তু গুছিয়ে রেখে যায়নি। তবে তবে আমার মাথা আর মুন্ডু, এখন উল্টো আর সোজা ছবি নিয়ে গোলমাল করবার সময় নয়। আমাকে কাজ করতে দাও। এ হচ্ছে সম্ভবত গোপীনাথেরই কাজ। সে ছবিখানা নামিয়ে আবার খুব তাড়াতাড়ি টাঙিয়ে রেখেছিল। সোজা হলো কি উল্টো হলো সেটা দেখবার সময় আর পাইনি। কিন্তু তার এতটা তাড়াতাড়ির কারণ কি? ছবিখানা আর একবার নামালেই হয়তো কারণটা বোঝা যাবে। এই বলে জয়ন্ত উঠে গিয়ে ছবিখানা দেওয়াল থেকে নামিয়ে নিলেন। তারপর সেখানা উল্টে দেখলে ছবির পিছনে পিচবোর্ডের এক জায়গা উঁচু হয়ে আছে এবং দুটো কাঁটা পেরেকও তুলে ফেলা হয়েছে। জয়ন্ত পিচবোর্ড ফাঁক করে ভিতরে আঙুল চালিয়ে দিয়ে টেনে বার করলে একটা চাবি ও একখানা সোনার চাকতি। মানিক ও সুন্দরবাবুর দৃষ্টি একেবারে চমৎকৃত। চাবি আর চাকতি চুরি করে গোপীনাথ ঘরে এসে ঢুকলো। তাড়াতাড়ি জিনিস দুটো ছবির পিছনে ঢুকিয়ে রেখে দিল। এমন সময় চ্যান আর ইনের প্রবেশ। গোপীনাথ যথারীতি বধ হলেন। খুনিরা খানা তল্লাশিতে প্রবৃত্ত। সদল বলে আমাদের পুনরাগমন। জানলা পথে চ্যান আর ইনের পলায়ন। সুন্দরবাবু দেখছেন, কল্পনার আকাশে মেঘের প্রাসাদ সব সময় ব্যর্থ হয় না। আলেকজান্ডার একবারই পৃথিবী জয় করেননি। প্রথমে তিনি কল্পনাতেই পৃথিবীর জয় উপায় স্থির করেছিলেন। যার কল্পনা শক্তি নেই, দুনিয়ায় তার পরাজয় পদে পদে। দৈবগতিকে যখন জিতে গেছো তখন দু কথা শুনিয়ে দাও ভায়া, শুনিয়ে দাও। এই জাম্বমান পাড়ে। হুজুর, হনুমান চৌবে। ওই একই কথা। নিচে গোলমাল শুনছি, বোধহয় বড় সাহেব এলেন না? তোমরা এখন এখান থেকে চলে যাও। যাক, আমাদের হারানিধি আবার ফিরে পেয়েছি। আমাদেরও এখানে থাকবার আর দরকার নেই। কিন্তু সুন্দরবাবু, যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই। এই মামলাটা আপনি অন্য ঘাড়ে চাপিয়ে দিয়ে মাসখানেক ছুটি নিতে পারেন। কেন? আমরা আর কলকাতায় থাকছি না। এই নাটকের পরের দৃশ্য শুরু হবে একেবারে কাম্বোডিয়ার জঙ্গলে, ওঙ্কার ধামের ধ্বংসস্তূপে। আপনিও আমাদের সঙ্গে চলুন। ধান ক্ষেতের পর ধান ক্ষেত, তারপর আবার ধান ক্ষেত, সবুজের পর সবুজ আর সবুজ। যতদূর চোখ চলে যায় খালি দেখা যায় সমতল ক্ষেত্র, মাঝে মাঝে নারকেল গাছ, কলা গাছ আর বাঁশ বনের ভিড়। তারই ভিতর দিয়ে সোজা চলে গিয়েছে একটি সুদীর্ঘ রাঙা রাস্তা। এত সোজা ও লম্বা রাস্তা সহজে নজরে পড়ে না। মাঝে মাঝে দেখা দেয় নদী, কোথাও আছে সাঁকো, কোথাও খেয়াঘাটে নৌকায় চড়ে পার হতে হয়। মাঝে মাঝে দেখা যায় ছোট ছোট গ্রাম। সরাইখানার সামনে রয়েছে খাবার সাজানো। পথের ধারে উবু হয়ে বসে আনামি স্ত্রীলোকেরা চিংড়ি মাছ, কমলালেবু ও নারকেল প্রভৃতি বিক্রি করছে। ধুলোর স্তূপে খেলা করছে নগ্ন বা নেংটি পড়া শিশুরা। সেই সিধে রাঙা রাস্তার উপর দিয়ে ছুটছে তিনখানা মোটর। একখানা গাড়িতে আছে জয়ন্ত ও মানিক, পরের গাড়িতে অমলবাবু ও সুন্দরবাবু, আর তারপরের গাড়িতে দরকারি জিনিসপত্র এবং চাকর বাকর। এ যে দেখছি অন্নপূর্ণার স্বদেশ। পাশাপাশি একটানা এত বেশি ধানের ক্ষেত কেউ কি কখনো চোখে দেখেছে? হ্যাঁ, এ দেশ এমনই উর্বর বলেই একদল ভারতবাসী সমুদ্র পার হয়ে এখানে এসে নূতন এক রাজ্য স্থাপন করেছিলেন, নূতন এক সভ্যতা গড়ে তুলেছিলেন। এসব বাজে উপকথা আমি বিশ্বাস করি না।
না সুন্দরবাবু, সেই লুপ্ত সভ্যতার শেষ চিহ্ন যখন স্বচক্ষে দেখবেন তখন আপনার অবিশ্বাসের কথা তুলতেই পারবেন না। আচ্ছা, সেই সভ্যতার কিছু কথা আগেই আপনাকে শুনিয়ে রাখছি। এ দেশটা আসলে শ্যামদেশেরই অঙ্গ। খুব অল্পদিনই ফরাসিদের অধিকারে এসেছে। আজ ফরাসিরা এখানে পথঘাট বানিয়েছে, নিবিড় বন কেটে সাফ করেছে বটে, কিন্তু সেদিন পর্যন্ত এটা ছিল বাঘ আর হাতির নিজস্ব মুল্লুক। এখানকার দুর্ভেদ্য অরণ্যের গভীর রহস্যের মধ্যে অতি সাহসী মানুষও পদার্পণ করতে ভয়ে শিউরে উঠত। 70 বছর আগেও পৃথিবী ওঙ্কারধামের নাম শোনেনি। 17 শতাব্দীতে পর্তুগিজ মিশনারিরা শ্যামদেশে এসেছিলেন ধর্ম প্রচার করতে। তাদের মধ্যে কেউ কেউ অরণ্যে ভ্রমণ করতে করতে পাহাড়ের মতো প্রকাণ্ড মন্দিরের গগনস্পর্শী চূড়া ও বিপুল এক নগরের ধ্বংসাবশেষ দেখে বিস্ময়ে অবাক হয়ে গিয়েছিলেন। ইউরোপ ফিরে তারা অনেকের কাছে এই বিস্ময়কর কাহিনী প্রচার করতেন। মিশরের পিরামিডের মতন বড় আশ্চর্য মন্দির, ব্যাবিলনের মতো বিরাট জনপদ, সবাই গল্প শুনলে বটে, কিন্তু কেউ বিশ্বাস করলে না। পরে সে গল্প লোকে ভুলে গেল। বড় বড় বটগাছ, বাঁশবন, নারিকেল গাছ ও নানা জাতীয় লতাগুল্ম এই লুপ্ত হিন্দু সভ্যতার শেষ চিহ্নগুলিকে এমনভাবে ঢেকে রইল যে বাইরের কোনো কৌতূহলী চক্ষু আর তাদের কোনো খোঁজই পেল না। দিনের পর দিন যায়, বছরের পর বছর, যুগের পর যুগ। ফরাসিরা প্রথমে ব্যবসা সূত্রে ইন্দোচীনে পদার্পণ করল। লোকের মুখে জনপ্রবাদ শোনা গেল, অরণ্যের অন্ধকারে যেখানে সূর্যালোক সোনা ছড়ায় না, সেখানে অজ্ঞাতবাস করছে এক অদৃশ্য রাজ্যের অদ্ভুত রাজধানী। মাইলের পর মাইল ব্যাপী, নগরের পর নগর, অপূর্ব মন্দির, বিচিত্র প্রাসাদ। কোনো কোনো পুরাতত্ত্ববিদ পণ্ডিত সেই সব প্রবাদ শুনলেন। অনেকেই বললেন, এই প্রবাদ যদি সত্য হয় তাহলে বলতে হবে ওখানে আগে কোনো বিপুল সভ্যতার অস্তিত্ব ছিল। মন্দির, প্রাসাদ, নগর সব নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, কিন্তু এমন এক বিস্ময়কর সভ্যতার পিছনে কোনো চিহ্ন না রেখে একেবারে বিলুপ্ত হয়ে যেতে পারে না। বনবাসে লুকিয়ে থাকতে পারে কেবল অসভ্যতায়, কিন্তু চীন দেশের পুরাতন ঐতিহাসিক পুঁথিপত্রেও কম্বোজের এক আশ্চর্য সভ্যতার কাহিনী পাওয়া যায়। মৌহট একজন ফরাসি ভদ্রলোকের নাম। তার কৌতূহল জাগল। পলাতক এই সভ্যতাকে গ্রেফতার করার জন্যে গোয়েন্দার মতো তিনি বাঘ আর হাতির মুল্লুকে প্রবেশ করলেন। বাঘের জঙ্গলের ছায়ায় বসে, হাতির নদীর ধারে দাঁড়িয়ে এবং অজগরেরা গাছের ডালে ডালে ঝুলে পড়ে সবিস্ময়ে দেখলে ওঙ্কার ধামের অরণ্যে আধুনিক মানুষের মুখ। ওঙ্কার ধামের দক্ষিণ প্রবেশপথের উপরে জেগেছিল কালজয়ী প্রলয় দেবতা শিবের 4টি বিপুল মুখমণ্ডল। তাদের পাষাণ নেত্রের সামনে বহু যুগ পরে আবার ক্ষুদ্র মানুষের আবির্ভাব হলো। বোবা পাথরের উপরে বিস্ময়ের শব্দরেখা ফুটল না বটে, কিন্তু যে অভাবিত কাহিনী বহন করে মৌহট আবার আধুনিক সভ্য জগতে ফিরে এলেন, দিকে দিকে তা চমকপ্রদ উত্তেজনার সৃষ্টি করলে। সেকালের পৃথিবীতে এক জাতি যখন আর এক জাতিকে আক্রমণ করত, পরাজিত জাতিকে তখন প্রায়ই দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো। তাও আবার কোনো নতুন দেশে গিয়ে সেখানকার বাসিন্দাদের তাড়িয়ে বা বশ করে নতুন রাজ্য স্থাপন করত। এইভাবে সেকালকার পৃথিবীতে অনেক নতুন রাজ্য গড়ে উঠেছে এবং তাদের মধ্যে কোনো কোনো রাজ্য এখনও টিকে আছে। সম্ভবত এইভাবেই একদল হিন্দু ভারতবর্ষ ত্যাগ করে সাগর পেরিয়ে শ্যামদেশে গিয়ে হাজির হয়েছিলেন। কত শতাব্দী আগে এখনো সেটা স্থির হয়নি, তবে 13-14 শতাব্দী পর্যন্ত তাদের হাতে গড়া নূতন সভ্যতার অস্তিত্ব যে নষ্ট হয়নি এমন কথা বলাই যায়। এবং এই সভ্যতার আশ্রয়ে যে একসময় 3 কোটি মানুষ নিরাপদে বাস করত, সেটা অনুমান করবার মতো প্রমাণেরও অভাব নেই। ওঙ্কারধাম ছিল তাদের রাজধানী। সে এত বড় নগর এবং
তার ধ্বংসাবশেষ এত দূর পর্যন্ত বিস্তৃত যে সেখানেও বোধহয় বাস করত 10 লক্ষ হিন্দু। আজ তাদের একজনও নেই, তাদের বংশধরদেরও সন্ধান মেলে না। সুন্দরবাবু, আমাদের পূর্বপুরুষদের সেই চিরস্মরণীয় কীর্তি স্বচক্ষে দেখলে আপনাকে স্তম্ভিত হতে হবে। মানুষের হাত যে এমন মন্দির গড়তে পারে এ কথা আপনি হয়তো বিশ্বাস করবেন না, মনে করবেন আমাদের পূর্বপুরুষরা ছিলেন মর্তে অবতীর্ণ দেবতা। প্রথম গাড়িতে তখন মানিক বলছিল, জয়, কলকাতার অলিগলিতে চেন আর ঋণ হয়তো এখনো আমাদের খুঁজে মরছে। আসলে শত্রুদের যারা নিজেদের চেয়ে বোকা মনে করে পদে পদে ঠকে মরে তারাই। খুব সম্ভব আমরা তাদের ফাঁকি দিয়ে ভারতবর্ষ ত্যাগ করতে পারিনি। কিন্তু জয়, যে জাহাজে আমরা এসছি তার মধ্যে যে চেন আর ঋণ ছিল না এটা হলপ করে আমি বলতে পারি। অমলবাবু তাদের চেনেন, জাহাজের আরোহীদের দলে তারা ছিল না। হতে পারে, নাও হতে পারে। ঠিক সেই সময় পিছন থেকে শোনা গেল একখানা মোটরের ভেঁপুর শব্দ। জয়ন্ত সচমকে গাড়ি থেকে মুখ বাড়িয়ে পিছন দিয়ে তাকিয়ে দেখলেন সোজা রাস্তা অনেক দূর পর্যন্ত দৃষ্টি চলে। জয়ন্তের 3খানা গাড়ি ঠিক পরে পরেই ছুটেছে, কিন্তু আরো খানিকটা পিছনে দেখা গিয়েছে আরো 2খানা নতুন মোটর গাড়ি। রাস্তার উপরে ধুলোর মেঘ সৃষ্টি করে গাড়ি 2খানা ছুটে আসছে যেন বিদ্যুৎ বেগে। এত বেগে ওরা কারা গাড়ি চালায়? ক্রমাগত হর্নের পর হর্ন দিয়ে ওরা আমাদের পথ ছেড়ে সরে যেতে বলছে। ওদের এত তাড়াতাড়ি বা কিসের? পিছনের গাড়ি থেকে ব্যস্ত স্বরে চেঁচিয়ে সুন্দরবাবু বলে উঠলেন, পথ ছাড়ো, নইলে এখনই অ্যাক্সিডেন্ট হবে। জয়ন্ত নিজেদের ড্রাইভারকে বললে, গাড়ি নিয়ে একপাশে সরে যাও, গাড়ি একেবারে থামিয়ে ফেলো। ড্রাইভার তার কথা মতো কাজ করল। তাদের অন্য গাড়ি 2খানাও পথের একপাশে গিয়ে থেমে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে জয়ন্ত পথের উপরে নেমে পড়ল। তারপর নিজের কোমরবন্ধে সংলগ্ন রিভলভারের উপর হাত রেখে পিছন দিকে দৃষ্টিপাত করলেন। তার 2 চক্ষু প্রদীপ্ত, মুখে দৃঢ় প্রতিজ্ঞার ভাব। ধুলোর মেঘে ঢাকা 2খানি গাড়ি তার অজ্ঞাত আরোহীদের নিয়ে প্রচণ্ড বেগে খুব কাছে এসে পড়েছে। জয়ন্তের পাশে গিয়ে দাঁড়িয়ে মানিক বললে, জয়, তুমি কি মনে করো ও গাড়ি 2খানার মধ্যে আমাদের শত্রু আছে? শত্রু মিত্র জানি না, আমি কেবল সতর্ক হয়ে থাকতে চাই। জয়ন্তের মুখের কথা শেষ হবার আগেই ভোঁ 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 করে ক্রমাগত হর্ন বাজাতে বাজাতে প্রথম মোটরখানা তীব্র গতিতে সাত করে তাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল এবং পর মুহূর্তেই দ্বিতীয় গাড়িখানা। গাড়ি তো নয়, যেন দুটো অগ্নিহীন উল্কা। সে প্রচণ্ড গতির ঝড়ের ভিতর থেকে চেনা বা অচেনা কোনো মানুষের মুখই আবিষ্কার করা গেল না। মেল ট্রেনের স্পিডও এদের কাছে বোধহয় হার মানি। কিন্তু এত তাড়াতাড়ি এরা কেন যাচ্ছে, আর কোথায় বা যাচ্ছে? যেখানেই যাক, ওরা আমাদের ফাঁকি দিতে পারবে না। আমরা ওদের নাগাল ধরবই ধরব। নাগাল ধরবে মানে? ওদের নাগাল ধরতে গেলে আমাদেরও তো ওদের চেয়ে বেশি জোরে গাড়ি ছোটাতে হয়। আমি তাতে মোটেই রাজি নই। গাড়ি যদি একবার হোঁচট খায় তাহলে ওঙ্কার ধাম দেখবার আগেই গোলকধামে গিয়ে হাজির হতে হবে। সুন্দরবাবু, ছেলেবেলায় কচ্ছপ আর খরগোশের গল্প পড়েননি? কচ্ছপ দৌড়েই খরগোশকে শেষে হারিয়ে দিয়েছিল। আমরা গাড়ি স্পিড না বাড়িয়েও ওদের নাগাল ধরবো। পথের দিকে তাকিয়ে দেখুন, ধুলোর ওপরে গাড়ির চাকার দাগ দেখতে পাচ্ছেন না? ওহো, বুঝেছি। ওই দাগ ধরে ওদের পিছু নিতে পারবো, তুমি এই বলতে চাও তো? কিন্তু ওদের পিছু নেবার দরকারই বা কি? দরকার একটু আছে বই কি। এমন মারাত্মক স্পিড নিয়ে যারা আমাদের পিছনে ফেলে এগিয়ে যেতে চায়, তাদের নিয়ে মাথা না ঘামালে চলবে কেন? আপনি কি বলতে চান? ওই গাড়ি 2খানার মধ্যে চ্যান আর ইন আছে? চ্যানকেও চিনি না, ইনকেও চিনি না। এখন উঠুন গাড়িতে। এই বলে জয়ন্ত নিজের গাড়ির ভিতরে গিয়ে বসে পড়ল, আর সকলেও তখন তার অনুসরণ করলেন।
গাড়ি তিনখানা আবার অগ্রসর হতে লাগলো। জয়ন্ত প্রথম গাড়ির ড্রাইভারের পাশে গিয়ে বসল, পূর্ববর্তী গাড়িগুলি চক্রে চিহ্নিত পথের উপরে দৃষ্টি রাখবার জন্য। মানিক সামনের দিকে ঝুঁকে পড়ে বললে, আচ্ছা জয়, যারা গেল তারা যদি চ্যানের দলের হয় তবে তারা আমাদের আক্রমণ না করে এগিয়ে গেল কেন? আর শত্রুরা আমাদের সঙ্গে সঙ্গেই ভারতবর্ষ ছেড়ে এখানে এলোই বা কি করে? আমাদের জাহাজে তো তারা ছিল না। চ্যান আর ইন হয়তো এখনো এখানে এসে পৌঁছতে পারিনি, কিন্তু মানিক, তুমি ভুলে যেও না যে এটা হচ্ছে 20 শতাব্দী। চ্যানের টেলিগ্রাম হয়তো আমাদের আগেই কালাপানি পার হয়েছে। জয়, তুমি কি বলতে চাও? চ্যানের কোনো টেলিগ্রাম পেয়ে তার দলের লোকেরা আমাদের পিছু নিয়েছে? হতেও পারে, নাও হতে পারে। হয়তো ওরা হুকুম পেয়েছে আমাদের উপরে পাহারা দেবার জন্য। ওঙ্কার ধামে যাবার প্রধান রাস্তা হচ্ছে এইটাই। হয়তো ওরা এগিয়ে গেল আমাদের পথ আগলে থাকবার জন্য। গাড়ি ছুটছে, দুধারে সেই সবুজ ক্ষেত আর মাঝখানে সেই সোজা রাঙা রাস্তা। দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে। হ্যাঁ, ওর নাম সিএম রিপ। আর মাইলখানেক পরেই আমরা ডাকবাংলোয় গিয়ে পৌঁছব। সিএম রিপ গ্রাম থেকে উত্তর দিকে মোড় ফিরতেই চোখের সামনে জেগে উঠল বিরাট ওঙ্কার ধামের বিপুল দেবালয়। চারিধারের নিবিড় জঙ্গল ও সুদীর্ঘ বনস্পতিরা ওঙ্কার ধামের পঞ্চচূড়ার অনেক নিচে পড়ে রয়েছে। দূর থেকে ওঙ্কার ধামকে দেখে মনে হলো বিরাটতায় সে মিশরের পিরামিডের চেয়ে এবং সূক্ষ্ম শিল্পের নিদর্শন রূপে শাহজাহান বাদশার তাজমহলের চেয়ে খাটো নয়। এই অরণ্যের মধ্যে হঠাৎ তাকে দেখলে তার বাস্তবতা সম্বন্ধে সন্দেহ হয়। এ যেন আলাদিনের প্রদীপবাহী দৈত্যের হাতে গড়া কোনো অসম্ভব মায়া মন্দির, যে কোনো মুহূর্তে দৃষ্টিকে ফাঁকি দিয়ে শূন্যে মিলিয়ে যেতে পারে। ওঙ্কার ধামের ছায়ায় এসে দেখা গেল তাদের অগ্রবর্তী সেই গাড়ি দুখানার চাকার দাগ বাংলো ছাড়িয়েও এগিয়ে গিয়েছে। সুন্দরবাবু সর্বপ্রথমে ডাক বাংলোয় ঢুকে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এইবারে আহার আর বিশ্রাম। আপাতত আমাকে ও দুটি সুখ থেকে বঞ্চিত হয়ে থাকতে হবে। আগে বাংলোর চারিদিকটা তদারক না করে আমি নিশ্চিন্ত হতে পারছি না। কিন্তু এখানে তদারক করবার কিছু আছে বলেই মনে হচ্ছে না। চারিদিকে শান্তিময়, শত্রুদের কোনো চিহ্নই নেই। হ্যাঁ, ঝড়ের আগে প্রকৃতি খুব শান্ত থাকে বটে। মৃদু স্বরে এই কথা বলেই জয়ন্ত ঘর থেকে বেরিয়ে গেল। ওই ওঙ্কার ধাম আমার পুরনো বন্ধুর মতো। মানিক, আগে আমি মন্দিরের সঙ্গে আলাপ করে আসতে চাই। এই অদ্ভুত মন্দির আমারও কৌতূহল জাগিয়ে তুলেছে। চলুন, আমিও আপনার সঙ্গে যাই। অগ্রসর হতে হতে অমলবাবু অর্ধ নিমিলিত নেত্রে যেন সুদূর অতীতের দিকে তাকিয়েই যে কাহিনী বর্ণনা করলেন। অস্তলোক থেকে পূর্ব আকাশের গায়ে ছবির মতন আঁকা নীল পাহাড়ের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে যাত্রীর পর যাত্রী। যেন তাদের আর শেষ নেই। চলেছেন রাজা আর রাজপুত্ররা সাজানো হস্তি দলের পৃষ্ঠে। চলেছেন রাজপুরোহিতগণ সোনার রথে চড়ে। চলেছেন বীর বৃন্দ ও সৈনিকগণ তেজিয়ান অশ্বদের উপরে বসে। চলেছে সভাসদ, সম্ভ্রান্ত ব্যক্তি, কর্মচারী, সওদাগর ও ধনী দিন প্রজার দল যথাযোগ্য যানবাহনে বা পদব্রজে। চলেছে রুগ্ন ভিখারির দল অরণ্যের ভিতর দিয়ে, অনুর্বর ক্ষেত্রের উপর দিয়ে বা সন্ন্যাসীর গায়ে মাখানো শুকনো ভস্যের মতো সাদা ধুলোয় ভরা উঁচু নিচু পথ মারিয়ে। তাদের কোনো সম্পদ নেই, তবু তারাও পিছনে পড়ে থাকতে রাজি নয়, কারণ তাদের মনে মনে জ্বলছে উজ্জ্বল আশার অম্লান বাতি। হাজারের পর হাজার, লক্ষের পর লক্ষ লক্ষ লোক এগিয়ে চলেছে। কত লোকের দেহ পড়েছে এলিয়ে, পায়ে পড়েছে ফোসকা, তবু তারা এগিয়ে চলেছে। পথের মাঝে জাগছে পাগলি নদীর ক্রুদ্ধ ঢেউ, তুরারোহ শৈলের দর্পিত শিখর, দুর্গম বনের জ্বালাময় কণ্টক প্রাচীর, তবু তারা সব পেরিয়ে চলেছে এগিয়ে। মুখে মুখে জাগিয়ে তুলে কবি ঋষিদের রচিত পবিত্র মন্ত্র সঙ্গীত। কত শত শত মানুষের অক্ষম ভগ্ন দেহ
জনহীন অনভ্যস্ত পথের উপর লুটিয়ে পড়ল, তবু তাদের আত্মা এগিয়ে চলল সেই বিপুল বাহিনীর পিছনে পিছনে। কিছুদিন পরে দিনের রোদে আর রাতের জোছনায় দেখা গেল সেই নির্জন নিস্তব্ধ নির্দয় পথ জুড়ে পড়ে রয়েছে মাংসহীন নরকঙ্কালের পর নরকঙ্কাল। জীবনের যাত্রা পথে যেসব অভাগা এগিয়ে যেতে পারলে না, তাদেরই শেষ চিহ্ন। এইখানে গহন বন কেটে তারা বিপুল সভ্যতা ও বিরাট নগর আর দেব মন্দির প্রতিষ্ঠা করেছিল। তাদের হাতের অমর চিহ্ন আজও প্রায় অটুট হয়েই আছে। ভারতের গান্ধার, সারনাথ বা কোণারকের মতো এখানে আমরা কোনো প্রাচীন শিল্পকীর্তির ধ্বংসাবশেষ দেখতে পাবো না। হুঙ্কার ধামের শত শত শিলাচিত্র, হাজার হাজার দেবতা, দানব, মানব ও পশুর মূর্তি আজও সম্পূর্ণ গৌরবে বিরাজ করছে। এখানকার প্রাচীর ও দেওয়ালগুলি দেখলে সন্দেহ হবে বয়সে তারা মোটেই পুরাতন নয়। সেকালে তারা যেমন শক্ত আর নিরেট ছিল, আজও সেই একই রকমই আছে। বৃষ্টির জল আদৌ ছাদ ফুটো করতে পারেনি, কিন্তু গভীর জঙ্গল আর হিংস্র পশুদের কবলে এত যত্নে গড়া মন্দির আর রাজধানীকে নিক্ষেপ করে কোথায় গেল সেই ভারতীয় রাজা, যোদ্ধা, সওদাগর আর শিল্পীর দল? কোথায় গেল এই সাগর পারে প্রবাসী ভারতীয় সভ্যতা? আজকের বোবা ওঙ্কার ধাম সে প্রশ্নের কোনো উত্তর দেয় না। কেবল মনে হয় এই ঘন্টা কয়েক আগে যারা এখান থেকে চলে গিয়েছে, যে কোনো মুহূর্তেই তারা আবার ফিরে এসে মন্দির আর নগর পুনরাধিকার করতে পারে। অবাক হয়ে অতীত ভারতের এই ইতিহাস শুনতে শুনতে মানিক পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে। সূর্য তখন সুদূর অরণ্যের মধ্যে অদৃশ্য হয়েছে। পশ্চিম আকাশের মায়াপুরীর রঙিন কিরণমালা তখনও দুলছে হালকা মেঘে মেঘে। ওঙ্কারধামের পদ্মফোঁটা খালের ঝিলমিল জলে বট আর নারকেল কুঞ্জের ভিড়ে ক্রমেই বেশি করে জমে উঠছে আসন্ন সন্ধ্যার ঘন ছায়া। বিভিন্ন দল বেঁধে ছোট ছোট মেঘের মতো ঝাঁকে ঝাঁকে পাখিরা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে বাসার দিকে, এবং তাদের কলধ্বনির সঙ্গে সঙ্গে কানে আসছে দূরের মন্দির গর্ভ ভেদ করে বৌদ্ধ পুরোহিতদের গম্ভীর মন্ত্রছন্দ। শুনলে আত্মা শিউরে ওঠে। মানিক হঠাৎ মুখ তুলে সবিস্ময়ে দেখলে তার সম্মুখেই জেগে উঠেছে আশ্চর্য ও বিচিত্র এক নগর তোরণ। দেখেই সে চিনতে পারলে, কারণ এই বিখ্যাত তোরণের বহু চিত্র ইংরেজি কেতাবে এর আগেই দেখেছে।